আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। ঠিক আছে, তো সবাই আমাকে একটু জানিয়ে দিবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সো আমাকে একটু জানিয়ে দিন যে কথা ঠিক আছে কিনা এবং সবকিছু দেখা যাচ্ছে কিনা। জি, ঠিক আছে। ওকে, তো ঠিক আছে, দেখা যাচ্ছে এবং সবকিছু ঠিকঠাক আছে। তো তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের যে আলোচনা সেটাতে আমরা চলে যাই। আহ ওকে, আমার মনে হয় যে সবকিছু ঠিকঠাক আছে। ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা চলে যাব আমাদের আজকের ক্লাসে। আমাকে একটু জানিয়ে দিবেন যে সবকিছু ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার আছে কিনা। তো যাই হোক, শুরু হচ্ছে আমাদের আজকের ক্লাস। এবং আজকে আমরা মূলত আমাদের যে আলোচনা চলবে সেই আলোচনাটা হচ্ছে বাংলার একেবারে বেসিক থেকে আমাদের আজকের আলোচনাটা শুরু হবে। এন্ড আমার বিশ্বাস যে আপনারা যারা আমাদের ক্লাসগুলোতে যারা যুক্ত হবেন হয়েছেন তারা ইনশাল্লাহ উপকৃত হবেন। আহ, এবং আমার মনে হয় যে আপনার বাংলার জন্য বাংলা প্রথম অর্থাৎ বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ এই জায়গা থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, আপনার মোটামুটি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি আমাদের এই কোর্সে ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। আমি এই এতটুকু পর্যন্ত অন্তত আশা করি। তো আমি প্রথম ক্লাস কোনো কথাবার্তা খুব বেশি বাড়াবো না। আমি এমনিতেই ক্লাসে খুব একটা কথাবার্তা বলি না, অনেক জায়গাতে দেখবেন যে গাইডলাইন ক্লাস নেই, এই ক্লাস নেই, সেই ক্লাস নেই। তো আমি এত কথা বলবো না, আমি ডিরেক্টলি আমাদের আলোচনায় চলে যাব। তো আমি আপনাদেরকে প্রথমত, যেহেতু সবাই যুক্ত হয়েছেন, প্রথমত সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ব্যাপক স্টুডেন্ট আমাদের এই কোর্সে ভর্তি হয়েছেন, যুক্ত হয়েছেন। এবং আহ, আমাদের যে কোর্স গুলোর ইতোমধ্যে আমাদের অনেকগুলো কোর্স কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং এখন এরই ধারাবাহিকতায় কিন্তু এই কোর্স গুলো চলতেছে। তো আপনাদেরকে কিছু বিষয় আমি একটু, প্রথম ক্লাস যেহেতু, আমি একটু শেয়ার করব। এবং এইটা শেয়ার করলে আপনাদের জন্য এটা এটা শেয়ার করলে আপনাদের জন্য অনেক বেশি উপকৃত হবেন আমার মনে হয়। যে আপনারা, আমি কিছু গাইডলাইন দিয়ে দেন ক্লাসগুলো শুরু করবো, অর্থাৎ কিভাবে কিভাবে আমাদের এই কোর্সগুলো আসলে শুরু হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। ওকে, তো এবং আপনাদের সাথে সেজন্য একটা চমকও রয়েছে, আমি সেটাও আপনাদেরকে দেখাবো। ওকে, তাহলে ঠিক আছে, আমি কিছু কথাবার্তা বলি, তারপর হচ্ছে আমি শুরু করতেছি ক্লাস। জি, অনেকে যুক্ত হয়েছেন। এইচএসসি 24-এ আমাদের কি একাডেমিক কমপ্লিট হবে? তো এইচএসসি 24-এর পোলাপাইনের জন্য এই কোর্স মানে কোথাও লেখা ছিল যে এটা এইচএসসি 24-এর কোর্স? কোথাও কি লেখা ছিল যে এটা এইচএসসি এর কোর্স? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কথা বলি। কথাগুলো শুরু করি, একটু গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে একটু শুনবেন, কারণ এই কথাগুলো আমি সবসময় বলবো না। প্রথম ক্লাস, 5টা মিনিট জাস্ট আমাকে সময় দিবেন। আউটলাইন পাই নাই, আমি আপনাদেরকে একটা রুটিন দিয়ে দিব আজকে যেহেতু প্রথম ক্লাস। এবং মাঝখানে 2-3 দিন একটু আমার একটু ঢাকার বাইরে একটু কাজ আছে, অর্থাৎ কালকে রাতে। তো এই জন্য আপনাদের আজকের ক্লাসটা নেওয়ার পর আমি আপনাদেরকে একটা ইয়ে করে দিয়ে দিব, এন্ড সে অনুযায়ী আপনাদের ক্লাসগুলো চলবে ইনশাল্লাহ। ঠিক আছে, অনেকগুলো ইয়ে আসতেছে। আহ ঠিক আছে, প্রথমত এইচএসসি এর স্টুডেন্ট যারা আছে তারা আমাদের সাথে একটু যোগাযোগ করতে হবে, কারণ আমাদের কোথাও লেখা ছিল না। আমাদের সাধারণত 2টা কোর্স। এখন এইচএসসি এর স্টুডেন্ট যদি বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রিপারেশন নিতে চায় তাহলে ঠিক আছে, যে আমি এখন থেকে অ্যাডভান্স বিশ্ববিদ্যালয় ভর্তির প্রিপারেশন নিব, তাহলে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই, এখান থেকে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নেওয়া যাবে। ঠিক আছে, রুটিন দিয়ে দেন। হ্যাঁ, রুটিন দিয়ে দিও ভাই। আমাদের তো অলরেডি 19-20টা ক্লাস, মানে 20টার মতো প্রায় আমাদের কোর্স শেষ, কাজেই আম, এটা বলা লাগবে না কখন কি করতে হবে। এবং খুব মানে ভালোভাবে স্টুডেন্টদেরকে সার্ভিস দিয়ে শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ, সুতরাং ওইটা নিয়ে আপনাদের এত চিন্তা করার কোনো দরকার নাই। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি এইচএসসির কিছু স্টুডেন্ট ভর্তি হয়েছে, তারা যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রিপারেশন নিতে চায় এখন থেকে, বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তে চায়, তাহলে পড়তে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, সেকেন্ড টাইম দিব, সেকেন্ড টাইম, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আলোচনায়। তো আমরা আমাদের
আলোচনায় চলে যাচ্ছি তার আগে আমি ছোট্ট কিছু কথা বলে নিই। আমি আর কারো থেকে কোনো জিনিস জানার জন্য চাচ্ছি না। আহ উম কারোর জন্য কোনো জিনিস জানার জন্য চাচ্ছি না, কোনো বিষয় জানার জন্য চাচ্ছি না। আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে এখন আমার কথাগুলো শুনবেন, হয়তো আর কেউ কোনো কমেন্ট করবে না। প্রথম কথা হচ্ছে, ফার্স্ট অফ অল প্রথম কথা হচ্ছে, কোর্সে আমরা যখন শুরু করেছি আমাদের প্রায় আনুমানিক সপ্তাহে ক্লাস চলবে ইনশাল্লাহ, নিয়মিতই ক্লাস থাকবে। আমি কিছু ব্যাপার একদম আপনাদেরকে ফ্রাঙ্কলি বলবো, এন্ড আপনারা এগুলো হজম করতে পারবেন আমার মনে হয়। প্রথম কথা হচ্ছে, আমাদের এখানে দেখেন আপনি শিখতে আসছেন, আমাদের কোর্স ফি খুবই কম, অর্থাৎ 499 টাকা, ধরেন 500 টাকা দিয়ে আমরা সাধারণত অনলাইনে কোর্স করাই থাকি। এটা খুবই মানে খুব কম খুব কম টাকা, বাট আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হয়, এই জন্য আমরা কম টাকা দিয়ে আমাদের টাকার অ্যামাউন্টটা বড় হয়। এখন যেটা হয়, এই টাকাটা দিয়ে এই টাকাটা দেওয়ার ক্ষেত্রে অনেকেই প্রতারণা করে। অনেক স্টুডেন্ট আছেন, আপনারা যারা আছেন ভালো করে শুনেন, আমি বলছি না, 2-4 জন এরকম আছেন যারা টাকা দেওয়ার ক্ষেত্রে প্রতারণা করেন। অসংখ্য স্টুডেন্ট প্রতিনিয়ত এরকম আমাদের হাতে ধরা খায়, যে আমাদের যারা ভর্তি কার্যক্রম যারা সম্পূর্ণ করে, যে টাকা দিতে গিয়ে আপনি একটা প্রতারণা করছেন, একটা ট্রানজেকশন দিয়ে 2 জন ভর্তি হওয়ার জন্য। তো চুল পরিমাণ এখানে এই ধরনের কাজগুলো করার কোনো সুযোগ নাই, আমরা সাথে সাথে সেটা ধরে ফেলি। অনেকে আছেন যে কোর্সে ভর্তি হয়েছেন, একজনের একদম মানে খুব অনেস্টলি আমি কথাগুলো বলবো, আহ সেকেন্ড টাইম বিভাগ পরিবর্তন, হ্যাঁ এই ভাইরে এটা তো লেখাই আছে, পরে ভর্তি হবে না, এটা সেকেন্ড টাইমের জন্য, ফার্স্ট টাইমের জন্য এত, এখানে সবকিছু লেখা ছিল। এখানে ইম্যাচিউর ছেলে মেয়ে নাকি তোমরা, মানে নাকি তোমাদের কোনো মানে তোমরা বুঝো না? কোর্সে লেখা ছিল কোন ধরনের কোর্স: 21তম কোর্স, 22তম কোর্স, 22তম কোর্স জব ক্যান্ডিডেট, 21তম কোর্স ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য যারা প্রিপারেশন নিতেছে। এখন সে ফার্স্ট টাইম হতে পারে, সেকেন্ড টাইম হতে পারে। অদ্ভুত কথাবার্তা। এগুলো নিয়ে আমি কোনো কথাই বলবো না, কারণ আমাদের সবকিছু ওখানে লেখা থাকে, এমন তো না এখানে লেখা নেই। ওখানে লেখা ছিল কোর্স কাদের জন্য, এই কোর্স কাদের জন্য, ওই কোর্স কাদের জন্য। সবাই সবার ফরম্যাটে আলাদা আলাদা কোর্সে ভর্তি হয়ে যায়, দ্যাটস ইট, শেষ। এটা নিয়ে তো কোনো কথা বলার দরকার নাই। আমি কেন এটা নিয়ে কথা বলবো? আমার কথা বলা লাগবে না, এই জন্য আমি সবকিছু লিখে দিচ্ছি। এখন তুমি যদি ভুলে ভর্তি হও, আমি কি করব? মানে এটা এটা কোনো ব্যাপার হলো? ওখানে সবকিছু লিখে দেওয়ার পরে ঝামেলা কেন হচ্ছে? এই জিনিসগুলো নিয়ে কেন কমেন্ট আসবে? তো যাই হোক, কিছু কিছু পোলাপাইন আছে মানে অনলাইনে পড়তে আসে, মনে হয় যে অনলাইনের মানে সরাইটাও বুঝে না। এরকম পোলাপাইন তো অনলাইনের দরকার নাই। তোমরা 14 কিলোমিটার দূরে হাইটে গিয়ে তারপর হচ্ছে ব্যাগ নিয়ে গিয়ে ক্লাস করবা, আবার বাসায় এসে আবার ক্লাস করবা, আবার 14 ঘন্টা জ্যামে পড়ে আবার ক্লাস করবা। অনলাইন তোমাদের জন্য না। অনলাইনে ক্লাস করতে হলে অবশ্যই স্মার্ট হতে হবে। আনস্মার্ট পোলাপাইন অনলাইনে পড়তে পারে না, ওরা শুধু টাকায় যায়, ক্লাসও করতে পারে না, কিছু করতে পারে না, ওরা কোনো উপকৃত হয় না। যারা স্মার্ট, যারা অনলাইন বুঝে, তারা অনলাইনে ক্লাস করবে। সবার জন্য অনলাইনে নাকি? এখন সব টাকা যদি আমি অনলাইন থেকে নিয়ে নেই, তাহলে অফলাইনে টিচাররা কি করবে? তো জন্য আনস্মার্ট স্মার্ট, স্মার্ট যারা তারা এদিকে আসবে, যারা আনস্মার্ট বুঝে না, কম বুঝে, যারা যোগের সাথে তাল মিলাতে পারবে, তারা অফলাইনে পড়বে। যাই হোক, রুটিন কি দিবেন? এখন পর্যন্ত 3বার বলা শেষ। আচ্ছা ঠিক আছে, তো আসেন, প্রথম কথা হচ্ছে, যারা এই টাকাগুলো দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছেন বা প্রতারণা করতে গিয়ে ধরা গেছেন, এটা তো ফাইন। বাট অনেকেই আছেন যারা এখনো প্রতারণা করে, রাইট নাও 2-4 জন আছে এরকম ভর্তি হয়ে গেছে। সেটা কেমন, সেটা আপনিই ভালো জানেন। যে কোনো ভাবে 3 জন ফ্রেন্ড মিলে, 2 জন ফ্রেন্ড মিলে একটা টাকা দিয়ে 2 জন ক্লাস করতেছেন, হোয়াট এভার, কোনো ফাঁক ফোকর দিয়ে ভর্তি হয়ে গেছেন, কোনো সমস্যা নাই। সব জায়গাতে চুরি করলে এটা খুব ভয়ঙ্কর হয়, মানে 2 টাকা চুরি করে খাইলে এই জায়গাতে অন্তত আপনি দেখবেন যে আপনার অন্য জায়গায় দিয়ে 2 লাখ টাকা নেমে যাবে। এখানে এই কোর্স ফি দিতে কি খুব বেশি কারো কষ্ট হয়? মানে খুব একটা বেশি কারো কষ্ট হয় 500 টাকা দিতে এখনকার সময় এসে? তারপরেও নৈতিকতার যাদের এত অবক্ষয়, যাদের নৈতিকতা এত নিচে নেমে গেছে, তাদের কি মনে হয় চুরি কইরা বিদ্যা অর্জন করে সেই বিদ্যা দিয়ে আপনি চাকরি পাবেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন? পড়ালেখা কি এত সোজা হয়ে গেছে? এই কাজগুলো যারা করছে, তারা আল্লাহর হস্তে আজকের ভিতরে সংশোধন করে নিয়েন। আমাদের সাথে কথা বলে, আমাদের পেজে কথা বলে, টাকা 2 জন ইয়ে করলে 2 জনের টাকা দিবেন, যেভাবেই হোক দয়া করে এই কাজগুলো একটু আজকের ভিতরে সংশোধন করে রাখেন। এই হারাম অবস্থা চুরি কইরা আর যাই হোক ক্লাস দেখেন না, দেখেন কোনো সমস্যা নাই, কিন্তু এটা যদি হিতের বিপরীত হয়ে যায়, তাহলে আপনার কেরিয়ার শেষ হয়ে যাবে। সব জায়গায় মা বাবার সাথে, শিক্ষকের সাথে, আমি আমার কাছ থেকে একটা অক্ষর শিখলো, আমি আপনার শিক্ষক, কাজেই ওই প্রতারণাটা করেন না। এটা এবং খুব ভয়ঙ্কর হবে। এখন বলুন ভাই আপনি বদদোয়া দিচ্ছেন, আপনি অভিশাপ দিচ্ছেন। হ্যাঁ দিচ্ছি, ডিরেক্ট অভিশাপ দিচ্ছি, আমি ডিরেক্ট বদদোয়া দিচ্ছি। আমার ক্লাস করবেন, আমি এত কম টাকা রাখার পর আপনি আমার সাথে প্রতারণা করে, আমি আপনার জন্য দোয়া করবো? কি মনে হয় আমি আপনার জন্য দোয়া করবো? আমি তো ভাই এত ভালো মানুষ না। এবং এই কাজগুলো করতে গিয়ে যারা ধরা পড়েছে, কয়েকজন আছে, একটা ছেলে আছে, ও এরকম একটা মানে একটা আমার ক্লাসগুলো নিয়ে আর কি,
অনেক সেই জিনিসটা বললাম না, সে কি করেছে, রংপুর মেডিকেলে পড়া একটা ছাত্র, এবং আমি তাকে একদম এর পরের দিনে আমি তাকে থানায় দিয়ে দিছি। সুতরাং এগুলো কেউ করবেন না। আর যদি এরকম ধরা পড়েন, তাহলে আমি যদি ভুলে যাই যে আপনি আমার স্টুডেন্ট, তাহলে ব্যাপারটা মোটেই ভালো দেখাবে না। সুতরাং এই কাজগুলো কেউ করবেন না। আমার বিশ্বাস আপনারা শিখতে আসছেন, সুন্দরভাবে শিখেন, কোনো সমস্যা নেই। এইখানে এত টাকা কারো কোনো মানে প্রবলেম থাকলে আমাকে বলেন ভাই, আমি তো আপনার 500 টাকা দিয়ে চলি না। আপনাকে আমি ফ্রিতে ভর্তি করি। আপনার কোনো ফ্রেন্ডের প্রবলেম থাকলে আমাকে বলেন, আমি যদি ভর্তি না করে তখন আপনি আমাকে দেখেন। আমার একটা ফ্রেন্ড আছে, তারও এই প্রবলেম, আমি করাবো, টাকা নিব না। কিন্তু প্রতারণা করে এই কাজগুলো করবেন না, দয়া করে করবেন। আজকের ভিতরে এগুলো, আজকের ক্লাসটা দেখেন, দেন এগুলো ঠিকঠাক করে নেক্সট ক্লাস থেকে করবেন। আমাদের ক্লাসে যতগুলো আজকের ক্লাসের পরে আমি পিডিএফ গুলো আপলোড দিয়ে দিব, পিডিএফ গুলো দেখে নিন। সবগুলো পিডিএফ ওখানে টপিক ওয়াইজ দেওয়া থাকে, ওখান থেকে পিডিএফ গুলো আপনি একটু দেখে নিবেন। সবগুলো পিডিএফ একসাথে দিয়ে দিব। পিডিএফ গুলো কারোর সাথে শেয়ার করবেন না। ক্লাসে আপনি যে নোটটা করবেন, নোটটা শেয়ার করতে পারবেন। ক্লাস কারোর সাথে শেয়ার করবেন না, নোটগুলো কারোর সাথে শেয়ার করবেন না। ওকে, অনেক কথা বলে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। উম আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একজন বলেছেন যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হননি তাদেরকে, এই যে যিনি মেসেঞ্জার গ্রুপ খুলেছেন, আমি ওনাকে গ্রুপ থেকে ব্যান করে দিলাম। আহ আমি ওনাকে গ্রুপ থেকে ব্যান করে দিলাম। ওনার নাম হচ্ছে আব্দুর রহিম। আমাদের কোনো মেসেঞ্জার গ্রুপ নাই, আমরা সবকিছু এখানেই আহ ইয়ে করে দিই, মানে সবকিছু আমরা এখানেই আহ সবকিছু এখানে জানাই দিই, কাজেই আহ, কোনো মেসেঞ্জার গ্রুপের দরকার নেই। আমি ওনাকে ইয়ে করে দিলাম, ঠিক আছে? তো এই এই ধরনের কোনো মেসেঞ্জার গ্রুপ গুলোতে অ্যাড হবেন না। আমি আপনাদেরকে বলে দিই, গ্রুপগুলো খুবই খারাপ। মানে যারা এরকম মেসেঞ্জার গ্রুপে অ্যাড হন, র্যান্ডম গ্রুপে, এগুলো কোনো একটা, এগুলো হচ্ছে মানে পিওর দালালি করে থাকে কোনো ব্যাচের স্টুডেন্টদেরকে নিয়ে। তারা তাদের কোর্স রেফার করে। এবং এর আগে আমার 18তম ব্যাচে সম্ভবত এরকম একটা ব্যাপারও হয়েছে যে একটা কোর্সে একটা একটা স্টুডেন্ট সবগুলো স্টুডেন্টদেরকে আমাদের অজান্তে মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিয়ে দিছে। অ্যাড দিয়ে সেখানে বিভিন্ন ধরনের অ্যাডাল্ট ছবি টবি দেওয়া শুরু করছে, স্টুডেন্ট আমাকে কমপ্লেন দিচ্ছে। আমি বলছি আমি তো আপনাদেরকে বলি নাই, এটা তো আমাদের মেসেঞ্জার গ্রুপ না, আমরা সবকিছু ফেসবুক গ্রুপে জানাই দিই, এখানে চোখ রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমি কথাবার্তা আর বলছি না, যেটা বলছি সেটা আমার মনে হয় যে ক্লিয়ার। এন্ড কোর্সের ব্যাপার ট্যাপার সবকিছু আমি জানাই দিব, পিডিএফ গুলো দিয়ে দিব আপনাদের সবাইকে, এভরিওয়ান মেনশন দিই, ফলে সবাই দেখতে পারবেন যে এখানে আসলে কি কি হচ্ছে। আর নাম্বার 2 হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে পিডিএফ দিব, আমার নিজের কোনো বই নেই। বাট আমাদের অ্যাডমিশন, বিশ্ববিদ্যালয় ভর্তি, এমনকি চাকরি পরীক্ষাও বাংলা বানান প্রয়োগ অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ থেকে 1 থেকে 3টা প্রশ্ন আসে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া যারা রিটেনে যখন লিখতে যান, যে কোনো সময় লেখালেখিতে বানানে প্রচুর পরিমাণে ভুল হয়। তো এই ভুলগুলো যাতে আমাদের স্টুডেন্টদের যাতে না হয়, এই জন্য আমরা আমাদের স্টুডেন্টদের জন্য আমার একটা বই আছে। এই বইটা হচ্ছে এটা, বানান বিদ্যা। এটা সচরাচর বাহিরে পাওয়া যায় না, মানে মার্কেটে আপনি এই বইটা পাবেন না। এটা পেতে হলে আপনাকে অনলাইনে অর্ডার করতে হবে। তো এই বইটা খুবই চমৎকার। এই বইয়ের ভিতরে বিভিন্ন সূচিপত্র দিয়ে একদম সুন্দর করে, এই যে যেমন খেয়াল করে দেখেন, পড়া বানান, পড়া অর্থাৎ পড়া র দিয়ে কখন হবে, হ্যাঁ ঢ বিন্দু ঢ দিয়ে কখন হবে, কেন বানান, কখন কয়কে দন্তন হবে, কখন কয়কে দন্তন ওকার হবে, এই টাইপ যে বানানগুলো আছে এগুলো। এছাড়া শুদ্ধ অশুদ্ধ এখানে দেখেন, এই যে চার্ট করে দেখানো হয়েছে যে কোন বানানগুলো শুদ্ধ, কোন বানানগুলো, যেমন এখানে স দিয়ে কোন বানানগুলো শুদ্ধ অশুদ্ধ, র দিয়ে কোন বানানগুলো শুদ্ধ অশুদ্ধ, সবকিছু এটা দেখিয়ে দেওয়া হয়েছে। তো বইটা কিভাবে অর্ডার করতে হয় পাশে রাখবেন, অনেক হেল্প হবে। জীবনে অনেক জায়গাতে অনেক টাকা ইনভেস্ট করছেন, এই বইটাতে অল্প কিছু টাকা ইনভেস্ট করেন। আমাদের বইটার দাম আমি জানিয়ে দিব, কুরিয়ার চার্জ সহ সম্ভাব্য টাকা আপনাদেরকে 200 টাকা রাখা হবে কুরিয়ার চার্জ সহ। বইয়ের দাম 160 টাকা, কুরিয়ার চার্জ 40 টাকা। অনেক টাকা অনেক জায়গাতে ইনভেস্ট করছেন। একটা বার্গারের দাম অনেক জায়গায় বন্ধু বান্ধব মিলে টাকা নষ্ট করেন অনেক টাকা। এই বইটা চাইলে কিনে দেখেন। এখন বললেন না ভাই আপনি বই রেফার করতেছেন কোর্সের প্রথম ক্লাসে, জি। আহ প্রথমেই বলে রাখছি, কারণ এগুলো নিয়ে আমি বারবার কথা বলবো না। এই বইটা শুধু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য, কাজে আপনারা বইটা সংগ্রহ করে রাখেন। আবার বলছি, এবং এই বই সংগ্রহ করে বইটা পড়ে যদি মনে হয় না ভাই এই বইটা পড়ে আমি উপকৃত হয় নাই, তাহলে আমাদেরকে আবার পুনরায় বই পাঠিয়ে দিবেন, আপনাকে আপনার 200 টাকা দিয়ে দেওয়া হবে। যদি কারো এমন মনে হয় পড়ার পর, তাহলে আমাকে জানাই দিবেন। আমি পোস্ট দেওয়ার পরে, সেখানে কালকে পোস্ট দিব, বিস্তারিত সেখানে লিখে দিব কিভাবে আপনি বইটা অর্ডার করবেন। ওকে, তো খুবই সিম্পল এটা, আপনাদের সাথে রাখবেন। এন্ড বইটা খুবই সুন্দর, কোনো মার্কেটে পাওয়া যায় না। দেখেন প্রচ্ছদটা যেমন সুন্দর, আমার ছবি দেওয়া। এন্ড বইয়ের ভিতরে আবার বলছি, বইটা পড়ে যদি মনে হয় ভাই উপকৃত হয় না, আমাদেরকে মেসেজ দিলে আমরা টাকা পাঠিয়ে দিব, আমাদের বই আবার আমাদেরকে ফিরাই দিবেন। তার মানে বইটা খুবই ভালো। আচ্ছা, তো যাই হোক, আসেন আমরা কথা বলি। চলে যাই আমাদের আজকের ক্লাসে। প্রথমত আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। অর্থাৎ খেয়াল করে দেখেন, বাংলায় প্রত্যেকটা বিষয় এক একটা কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করে, প্রত্যেকটা বিষয়ের কোনো একটা এজেন্ডা আছে। তো
সাপোজ আপনার ফ্যামিলিতে আপনি আজকে একটা বৈঠক বসবেন, এই বৈঠকে কি কি জিনিস আপনি আলোচনা করবেন এটার একটা সূচি থাকে না? তেমনি বাংলা ব্যাকরণ আসলে কোন কোন জিনিসগুলো নিয়ে আলোচনা করে এইটার একটা সূচি থাকে। এই সূচিটাকে আমরা বলে থাকি এটা হচ্ছে অপরাধ। কি বলি বলেন? অপরাধ। এই ধ দিবেন, মানে অপরাধের ভিতর আমরা দ দিই, এখানে আপনি ধ দিবেন। তো এই বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো কি কি? এই স্বরেও এটার মানে হচ্ছে অর্থতত্ত্ব। এটার মানে কি? অর্থতত্ত্ব। আর প, প মানে হচ্ছে পদক্রম। আর র, র মানে হচ্ছে রূপতত্ত্ব। র মানে কি? রূপতত্ত্ব। আর ধ মানে কি? ধ মানে হচ্ছে ধ্বনি তত্ত্ব। তাহলে বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় চারটা: অর্থতত্ত্ব, পদক্রম, রূপতত্ত্ব, ধ্বনি তত্ত্ব। তাহলে আমার সাথে সাথে জোরে জোরে একটু বলেন, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটা কি কি? এক, অর্থতত্ত্ব, পদক্রম, খেয়াল করেন, রূপতত্ত্ব, এরপর হচ্ছে ধ্বনি তত্ত্ব। আপনাদেরকে একটু বলে রাখি, এই পদক্রমের আরেকটা নাম সেটা হচ্ছে বাক্যতত্ত্ব। পদক্রমের আরেকটা নাম কি? বাক্যতত্ত্ব। আর রূপতত্ত্বের আরেকটা নাম হচ্ছে শব্দতত্ত্ব। রূপতত্ত্বের আরেকটা নাম কি বলেন? শব্দতত্ত্ব। আমরা প্রশ্ন সলভ করবো প্রচুর পরিমাণে। তার আগে এই কনসেপ্টটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টা, উত্তর হচ্ছে চারটা। কি কি? এক, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, এরপর হচ্ছে ধ্বনিতত্ত্ব। আমাকে একটু বলেন এই জিনিসটা ক্লিয়ার কিনা, যে বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় চারটা, এই কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার কিনা? দ্রুত এই কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দিবেন, যে এই কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা। অর্থতত্ত্ব, পদক্রম, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব। ওকে, এইটা আমাকে একটু বলেন যে ভাইয়া এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার? ওকে, ওকে ক্লিয়ার ভাই। ওকে ঠিক আছে, ফাইন, সবাই ক্লিয়ার। দারুণ। তাহলে আমরা মোটামুটি বাংলা ব্যাকরণে যে চারটা আলোচ্য বিষয়, এই চারটা আলোচ্য বিষয় আমরা ক্লিয়ার। এখন পরীক্ষাতে যদি প্রশ্ন আসে বাংলা ব্যাকরণের অপ্রধান আলোচ্য বিষয় কি? অপ্রধান, অপ্রধান অথবা বলা হতে পারে যে গৌণ আলোচ্য বিষয় কি, অর্থাৎ যেটা মুখ্য না, এরকম আলোচ্য বিষয় দুইটা। কয়টা? দুইটা। কি কি? এক, একটা হচ্ছে ছন্দ ও অলংকার তত্ত্ব। ছন্দ ও অলংকার তত্ত্ব। অলংকার তত্ত্ব, ছন্দ ও অলংকার তত্ত্ব। দুই নাম্বার অভিধান তত্ত্ব। অভিধান তত্ত্ব। তো এই দুটো হচ্ছে বাংলা ব্যাকরণের অপ্রধান আলোচ্য বিষয়। ঠিক আছে, ওকে। সো অভিধান, অভিধান তত্ত্ব জিনিসটা কি ক্লিয়ার? তাহলে ছন্দ ও অলংকার তত্ত্ব এক, দুই নাম্বার হচ্ছে অভিধান তত্ত্ব। তাহলে এক নাম্বার হচ্ছে ছন্দ ও অলংকার তত্ত্ব, দুই নাম্বার হচ্ছে অভিধান তত্ত্ব। ওকে, তাহলে যদি প্রধান আলোচ্য বিষয় বলে তাহলে চারটা, যদি অপ্রধান আলোচ্য বিষয় বলে তাহলে দুইটা। এখন যদি বলো মোট আলোচ্য বিষয়, তাহলে দুইটা দেওয়ার দরকার নেই। মোট আলোচ্য বিষয় এটা কখনো আসবে না, তবুও বলে রাখলাম উত্তর চারটা হবে। তো এই দুটো একেবারেই মানে, অথবা এখান থেকে এই জিনিসটা এভাবেও আসতে পারে, অপ্রধান আলোচ্য বিষয় না বলে যে বাংলা ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচনা করা হয় কোনটি? উচ্চতর, উচ্চতর পর্যায়ে আলোচনা করা হয় কোনটি? উচ্চতর পর্যায়ে আলোচনা করা হয় এই দুইটা, অর্থাৎ ছন্দ অলংকার তত্ত্ব আর একটা হচ্ছে অভিধান তত্ত্ব। ঠিক আছে, ওকে ঠিক আছে। তো তাহলে খেয়াল করে দেখেন যে উচ্চতর পর্যায়ে আলোচিত হয় দুইটা, একটা হচ্ছে ছন্দ অলংকার তত্ত্ব আর একটা হচ্ছে অভিধান তত্ত্ব। এই দুটা আমাদের উচ্চতর পর্যায়ে আলোচিত হয়। এখন আসেন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কোন তত্ত্বে কোনগুলো আলোচিত হয়। যেমন অর্থতত্ত্বে কোন কোন টপিক গুলো আলোচনা হয় এগুলো আমাদেরকে জানতে হবে। খুবই সিম্পল, দেখেন অর্থ, এখানে দেখেন তো থয়রেপ আছে না? আছে। তার মানে অর্থতত্ত্বে যে বিষয়গুলো আলোচিত হয় এগুলোর ভিতরে থয়রেপ থাকে। যেমন খেয়াল করে দেখেন আমরা লিখলাম যে সমার্থক শব্দ, দেখেন এখানে থয়রেপ আছে। আমি লিখলাম যে বিপরীতার্থক শব্দ, তার মানে এখানে থয়রেপ আছে। আচ্ছা ঠিক আছে। এরপর আমি লিখলাম যে গৌণার্থ, গৌণার্থ, এখানে দেখেন থয়রেপ আছে। হতে পারে মুখ্যার্থ, এখানে কি আছে? থয়রেপ আছে। তার মানে এগুলো অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, একটা বিশেষভাবে একটা মনে রাখবেন সেটা হচ্ছে বাগধারা। তো বাগধারা এটা আমাদের নতুন বোর্ড বই অনুযায়ী এটা কিন্তু আমাদের অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, কাজে এটাকে আমরা অর্থতত্ত্বের ভিতরেই আনবো। যদি অপশনে না থাকে বাগধারা কোন তত্ত্বের আলোচ্য বিষয়, অর্থতত্ত্ব না থাকে, সেক্ষেত্রে আমরা বাক্যতত্ত্ব দাগাতে পারি। তাহলে অপশনে থাকলে অর্থতত্ত্ব, অপশনে না থাকলে বাক্যতত্ত্ব। আমাকে একটু বলেন তো এই অর্থতত্ত্বের কনসেপ্টটা ক্লিয়ার কিনা? আরেকটা বিষয় হচ্ছে আমার সাথে ক্লাস করতে হলে আপনাকে অবশ্যই ক্লাসে প্রচুর পরিমাণে আপনার রেসপন্স থাকতে হবে। আমি বারবার বলবো এই জিনিসটা বুঝছেন কিনা, এই জিনিসটা বুঝলে বলবেন ভাই বুঝছি না, বুঝলে বলবেন ভাই এটা বুঝি নাই, ওটা বুঝি নাই। তাহলে আমার জন্য জিনিসটা ক্যাচ করতে অনেক বেশি সহজ হবে। তাহলে আমাকে একটু বলেন তো অর্থতত্ত্বের কনসেপ্টটা আপনাদের কাছে পরিষ্কার কিনা, অর্থাৎ অর্থতত্ত্বে কিভাবে মনে রাখবেন? এরকম হতে পারে লক্ষ্যার্থ, বাচ্চার্থ। যেমন দেখেন আমি যদি বলি বাচ্চার্থ, তাও এখানে কি আছে? থয়রেপ আছে। বাগধারা এখানে থয়রেপ নাই, তবু এটা আমাদের অর্থতত্ত্বের আলোচ্য বিষয়গুলোর ভিতরে চলে আসবে। ওকে, ওকে স্যার ক্লাস কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ ইনশাল্লাহ ক্লাস রেকর্ডেড থাকবে।
অ্যাপ্রক্সিমেট অন্তত ক্লাসগুলো 2 বছর রেকর্ড থাকে। মানে সহজ কথা হচ্ছে আমরা ক্লাসগুলো ডিলিটই করি না। যদি অনাকাঙ্ক্ষিত ভাবে ডিলিট হয়ে যায় তাহলে সেটা আলাদা বিষয়। আর কোর্স চলাকালীন সময় যদি কোনো ক্লাস ডিলিট হয়ে যায় তাহলে আমরা ক্লাসটা আবার পুনরায় আপলোড দিব, মানে অন্য কোনো ব্যাচের ক্লাস। আর যদি ক্লাস মানে কোর্স শেষ হয়ে যাওয়ার পরে যদি ইয়ে হয় তাহলে সেক্ষেত্রে তার আপলোড দেওয়ার কোনো সুযোগ নাই। ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, সো সবাই এটা ক্লিয়ার। এরপর আসেন খেয়াল করে দেখেন আমরা একটু ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করি, অর্থাৎ ধ্বনির ভিতরে কি কি, ধ্বনিতত্ত্বের ভিতরে কি কি আলোচনা করা হয়। তো ধ্বনিতত্ত্বের ভিতরে স্বাভাবিকভাবে ধ্বনি নিয়ে যেগুলো আলোচনা করা হয়ে থাকে, যেমন ধ্বনি। এখন ধ্বনি আর বর্ণ কিন্তু একই জিনিস, অর্থাৎ ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ, তাহলে বর্ণটাও ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়। এখন বর্ণ যেটা যদি বলে, আর যদি বলে যে বর্ণমালা, তাহলে বর্ণ ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো অবশ্যই বর্ণমালাও ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি সংক্রান্ত যত কিছু আছে, যেমন ধ্বনি পরিবর্তন, তাহলে ধ্বনি পরিবর্তন এটা কোন তত্ত্বের আলোচ্য বিষয়, এটাও ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি এটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, কারণ সন্ধিতে ধ্বনির মিলন ঘটে। সন্ধিতে কিসের মিলন হয়? ধ্বনির মিলন, এই জন্য এটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, এরপর আসে নত্ব ও সত্যবিধান। নত্ব ও সত্যবিধান সাধারণত বর্ণ নিয়ে আলোচনা করে। এখানে দুইটা বর্ণ, একটা হচ্ছে মূর্ধন্য ণ আর একটা হচ্ছে দন্ত ন। আর সত্যবিধান এখানে দন্ত স, তালব্য স, মূর্ধন্য স, তিনটা স, অর্থাৎ এই বর্ণগুলো নিয়ে আলোচনা করে বিধায় নত্ব সত্যবিধান ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে, নত্ব সত্যবিধান ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ওকে ঠিক আছে। ওকে, তাহলে আমাকে একটু বলেন ধ্বনিতত্ত্বের কনসেপ্ট গুলো ক্লিয়ার কিনা। ধ্বনি, বর্ণ, বর্ণমালা, ধ্বনি পরিবর্তন, সন্ধি, নত্ব সত্য বিধান, এই সবগুলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আমাকে একটু বলেন তো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়টা ক্লিয়ার কিনা। আমাকে একটু বলেন যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়টা ক্লিয়ার কিনা। ওকে ওকে ক্লিয়ার, সিম্পল। আচ্ছা ওকে ফাইন। এরপর আসেন আমরা একটু আলোচনা করি বাক্যতত্ত্ব নিয়ে। আচ্ছা, আপনাদের কি মনে আছে বাক্যতত্ত্বের আরেক নাম কি? বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম। তাহলে বাক্যতত্ত্ব বা পদক্রম নিয়ে আলোচনা করবো এখন। এই বাক্যের সাথে সম্পর্কিত যতগুলো হবে সবগুলো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। যেমন আছেন বাক্য প্রকরণ। এখন বাক্যের যত প্রকার আছে সবগুলো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, যেমন সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, যৌগিক বাক্য, মানে হোয়াট এভার যেই বাক্যই বলুক সবগুলো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, পদের সাথে সম্পর্কিত যা কিছু আছে, যেমন আমি যদি বলি যে পদ পরিবর্তন, পদ পরিবর্তন তার মানে এটা অবশ্যই এটা পদক্রমের আলোচ্য বিষয়। এরপর আসেন জ্যোতিচিহ্ন। মনে আছে জ্যোতিচিহ্ন? কারণ সবসময় বাক্যের সাইডে বসে, বাক্যের প্রথমে বসে। একজন বলেছে ভাইয়া আরেকবার বলেন। আরেকবার বলবো এই যে ধ্বনি, বর্ণ, বর্ণমালা, ধ্বনি পরিবর্তন, সন্ধি, নত্ব সত্য বিধান, সবগুলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে, কোন বই ফলো করবো আমরা? আমি পিডিএফ দিব, সো কোনো বই ফলো করা লাগবে না, আমাদের পিডিএফ ফলো করবেন, লেকচার গুলো ফলো করবেন। আরেকটা বিষয় যেটা খুবই ইম্পর্টেন্ট, এই যে ক্লাস করতেছি ক্লাসের নোট গুলো করবেন অবশ্যই, প্রত্যেকটা ক্লাসের নোট করবেন। নোট করে আমাদের একটা গ্রুপ আছে, আমাদের সবগুলো স্টুডেন্ট, আমাদের সবগুলো ব্যাচের স্টুডেন্ট এই কাজটাই করে। আমি আপনাদেরকে গ্রুপটা আপনাদের গ্রুপে শেয়ার করবো। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, গ্রুপটার নাম হচ্ছে তানভীরস বাংলা কুটির। প্রায় 100,000 ফলোয়ার ওখানে আছে, তানভীরস বাংলা কুটির। এই তানভীরস বাংলা কুটির প্রায় 100,000 অর্থাৎ 1 লাখের মতো প্রায় ওখানে শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত রয়েছে। ওখানে আপনারা নোটগুলো শেয়ার করবেন পাবলিকলি। নোট শেয়ার করার আগে ক্যাপশনে লিখবেন যে আপনার ব্যাচ যেটা, ওই ব্যাচটা লিখবেন, এততম ব্যাচ, টপিক লিখবেন, কততম ক্লাস, কোন টপিক, এই জিনিসটা লিখবেন। লিখে আর যখন আপনি দিবেন নোটগুলো, যখন ছবি তুলে দিবেন, নোটের প্রথমে আমার একটা যে কোনো একটা ছবি ডাউনলোড করে আগে ছবিটা দিবেন, তারপর আপনার নোটগুলো দিয়ে আপলোড দিয়ে দিবেন। এটা সবাই করবেন এবং খুবই চমৎকার। যারা নোট করে তারা খুব ডেডিকেশন থাকে পড়াশোনার প্রতি তার, এবং তারা খুব ভালো করে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আহ, আমরা তাহলে চলে যাই আমাদের এই কথায়। আমরা তাহলে চলে যাচ্ছি। তাহলে আমাদের ধ্বনিতত্ত্ব মোটামুটি ক্লিয়ার। এরপর আসলে আমরা বাক্যতত্ত্বে যেখানে ছিলাম, যে জ্যোতিচিহ্ন। দেখেন তো জ্যোতিচিহ্ন মনে আছে? দাড়ি, কমা, সেমিকলন, এগুলো কিন্তু একটা বাক্যের সাথে সম্পর্কিত। একটা বাক্যের অর্থকে সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য এগুলো ব্যবহার করা হয়। এই জন্য এগুলো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়ের ভিতরে পড়ে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি জ্যোতিচিহ্নের আহ জিনিসটা ক্লিয়ার। এরপর আসেন অনুজ্ঞা। অনুজ্ঞা এটা আবার আমাদের বাক্যতত্ত্বে আলোচিত হয়, কারণ অনুজ্ঞা মানে একটা বাক্যের আদেশ দেওয়া, আদেশ, উপদেশ, নিষেধ এগুলো বোঝায়। তো সাধারণত বাক্য দিয়ে আমরা কাউকে আদেশ করি কিংবা নিষেধ করি, সুতরাং এগুলো অবশ্যই আমাদের বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়ের ভিতরে চলে যাবে। হ্যাঁ,
ঠিক আছে। এরপর আসেন, যেহেতু বাক্যের সাথে সম্পর্কিত, তার মানে দেখেন বাক্য সংকোচন। বাক্য সংকোচন এটা তো অবভিয়াসলি এটা বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। এখন বাক্য সংকোচনকে আবার কি বলে? এক কথায় প্রকাশ। তার মানে এক কথায় প্রকাশ এটাও আমাদের বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়ের ভিতরে চলে যাবে। এক্ষেত্রে নতুন করে একটা জিনিস মনে রাখবেন যে কারককে আমাদের বোর্ড ব্যাকরণ নতুন বোর্ড বইতে এটাকে বাক্য তত্ত্বের ভিতরে নেওয়া হয়েছে। কিন্তু যদি বাক্য তত্ত্ব অপশনে না থাকে, তাহলে সেক্ষেত্রে কারককে আপনি শব্দ তত্ত্বের ভিতরে দাগাবেন। তাহলে এইটা আমাদের বাক্য তত্ত্ব, কারক বাক্য তত্ত্ব, এটা 100 আমাদের প্রায়োরিটি লিস্ট। আর না থাকলে তখন সেক্ষেত্রে আমরা শব্দটা দাগাবো যে কারক শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে। আচ্ছা, এইবার বলেন, লাইভ আটকে যায়, আপনার নেটে সমস্যা, আমাদের এখানে নেটের সমস্যা নাই, থাকে না কখনো, এই জন্য আমাদের এখানে এই সমস্যাগুলো হয় না। তো আমাকে একটু বলেন তো এই এই জিনিসটা ক্লিয়ার কিনা। আমি আরেকবার একটু বলে দিই, বাক্য নিয়ে যত কিছু আছে, বাক্য প্রকরণ, সরল বাক্য, জটিল বাক্য, বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ, যতিচিহ্ন, অনুজ্ঞা, পদ পরিবর্তন, সবগুলো বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়, সবগুলো বাক্য তত্ত্ব বা সবগুলো পদক্রমের আলোচ্য বিষয়। আমাকে একটু বলেন তো যে এই কনসেপ্টটা আপনার কাছে পরিষ্কার কিনা, তাহলে এরপরে আমরা সর্বশেষ আমাদের যে জিনিসটা বাকি আছে আমরা সেই আলোচনাতে চলে যাব। আচ্ছা ভাইয়া আবার বলেন, বাক্য প্রকরণ, সরল জটিল যৌগিক বাক্য, যতিচিহ্ন, অনুজ্ঞা, বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ। পিডিএফ কোথায় দিবেন? পিডিএফ দিলে গ্রুপেই দেখতে পারবেন। ওকে ক্লিয়ার। ওকে ক্লিয়ার। আমাকে একটু জানান যে ভাই এই জিনিসটা বুঝি না, এটা কেন বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় হলো? আরো স্পেসিফিক করে বললে আমার জন্য বুঝতে আরো সুবিধা হয়। কারণ ভাই বুঝি নাই, কোন জিনিস বুঝেন নাই, পুরো জিনিস না বুঝলে তো সমস্যা, তাই না? ওকে জি, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ফাইন, ক্লিয়ার, ওকে ক্লিয়ার, ক্লিয়ার ভাই, ওকে ফাইন। ভাই লেখাগুলো একটু একটু সমস্যা, লেখাগুলো বুঝতে একটু সমস্যা হয়, লেখাগুলো বুঝতে কোনো সমস্যা নাই, এটা সবাই বুঝার কথা, আর না বুঝলে আমি কিন্তু বারবার মুখে বলি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আসেন, বাকি আছে কি মনে আছে? শব্দ বা রূপতত্ত্ব। এখন শব্দ বা রূপতত্ত্ব এটা খুবই সিম্পল। আমরা এতক্ষণ ধরে যে টপিক গুলো পড়ি নাই, একদম সহজ কথা। এটা মানে কি? এটা মানে হচ্ছে বাদ বাকি সব। এটার মানে কি বলেন? বাদ বাকি সব, অর্থাৎ বাদ বাকি যত কিছু আছে এই সব কিছু আমাদের শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। বাদ বাকি যত কিছু আছে সবগুলো আমাদের শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। বাদ বাকি যত কিছু আছে সবগুলো আমাদের শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। সহজ কথা। এখন দেখেন, আমরা কি এতক্ষণ ধরে সমাস পড়ছি? কোথাও কোন তত্ত্বের ভিতরে সমাস আসছে? আসে নাই। তার মানে সমাস রূপতত্ত্বের আলোচ্য বিষয়। লিঙ্গ পড়ছি? পড়ি নাই, তার মানে এটা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। প্রত্যয় পড়ছি? পড়ি নাই, তার মানে এটা শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। উপসর্গ পড়ছি? পড়ি নাই, তার মানে এটা শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। অনুসর্গ পড়ছি? পড়ি নাই, তার মানে এটা শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। বিশেষ্য পদ পড়ছি? পড়ি নাই, তার মানে এটা শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ক্রিয়াপদ পড়ছি? পড়ি নাই, তার মানে এটা শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। যোজক পড়ছি? পড়ি নাই, তার মানে এটা শব্দ বা রূপতত্ত্বের, এটা অবশ্যই আলোচ্য বিষয়। আমরা কি প্রকৃতি পড়েছি? পড়ি নাই, তার মানে এটা শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে। আমরা কি শব্দ ভান্ডার পড়েছি? তৎসম শব্দ, বিদেশি শব্দ, এগুলো তো এমনিতেই শব্দ, তার মানে এগুলো শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ভাইয়া কোথায় বানানো অন্তস্থ আর কোথায় রস্যই? এটা খুব সিম্পল প্রশ্ন। নিজের ক্ষেত্রে হলে রস্যই, যেমন আমি খাই, আর সে খায়, তখন এই ক্ষয়াকার অন্তস্থ অ, খায়। আমি যাই, এগুলো নিয়ে আলোচনা করবো। এই বানান নিয়ে এই যে যত কনফিউশন আছে, এটা 14 গোষ্ঠী উদ্ধার করবে এই বই। এখানে মানে এমন কোনো বানান নাই, বানানের নিয়ম নাই যেটা এখানে পাবেন না। ওকে। ওকে, জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা, একজন বলছে ভাই একটু ধীরে পড়ান। মানে প্রথম ক্লাস তো এই জন্য একটু, আমি এমনিতে একটু ফাস্ট কথা বলি, তো প্রথম একটা ক্লাসে, দুইটা ক্লাস পর্যন্ত হয়তো অনেকের একটু প্রবলেম হবে, বাট দেখবেন যে পরের ক্লাসগুলো থেকে আপনি আমার সাথে অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন। ওকে ওকে, বুঝছেন বুঝছেন, আমাকে একটু বলেন তো ভাই, এটা আরেকবার বলেন। মানে এতক্ষণ ধরে আমরা তো তিনটা তত্ত্ব পড়া শেষ, মনে আছে? অর্থতত্ত্ব, তারপর হচ্ছে কি বাক্যতত্ত্ব। তো এগুলোর বাহিরে যতগুলো আছে, যেমন সমাস, লিঙ্গ, প্রত্যয়, যোজক, এগুলো আমরা পড়ি নাই। যা যা এতক্ষণ ধরে আলোচনা হয় নাই তার সবগুলো শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্বের টপিক গুলো আবার বলেন: সমাস, লিঙ্গ, প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, বিশেষ্য, ক্রিয়া, যোজক, যা যা আছে। ওকে, অল ক্রিয়ার আরেক বলেছে। ওকে ক্লিয়ার। ওকে ফাইন।
তাহলে চলেন এবার আমরা একটু প্রশ্ন সলভে চলে যাই, দেখি আমাদের আসলে কোন কোন জায়গায় এই যে যে জায়গা আসেন। 18তম বিসিএস আসা প্রশ্ন, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বলেন। 18তম বিসিএস আসা প্রশ্ন যে সন্ধি ব্যাকরণের কোন অংশে কোন অংশে কোন অংশে আলোচিত হয়, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, দ্রুত প্রশ্নগুলো সলভ করেন। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, দ্রুত প্রশ্ন সলভ করতে হবে, দ্রুত প্রশ্নগুলো দ্রুত সলভ করতে হবে। ওকে গুড। তাহলে দেখেন সন্ধি ব্যাকরণ কোন তত্ত্বে আলোচিত হয়, মনে আছে? সন্ধি ব্যাকরণের আহ আচ্ছা এখানে আসলে মানে সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্ব আলোচিত হয়, কিন্তু ধ্বনিতত্ত্বটা এখানে আসলে দেওয়া নাই, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, সন্ধি কখনো রূপতত্ত্বে আলোচিত হয় না, ধ্বনিতত্ত্বে আলোচিত হয়, কিন্তু আমাদের এখানে অপশনে ধ্বনিতত্ত্বটা মিস্টেক হয়েছে। ঠিক আছে, অনেকে অনেকের মতো করে উত্তর করে যাচ্ছেন, বিষয়টা আসলে এরকম না, এটা ধ্বনিতত্ত্ব হবে, বাট আমাদের অপশনে নাই, মানে প্রশ্নে ভুল আছে। এরপর আসেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2009 প্রশ্ন আসছে, নত্য সত্যবিধান ব্যাকরণ কোন অংশে আলোচিত হয়, এটা সলভ করেন। নত্য সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, নত্য ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। নত্য ও সত্যবিধান তো এটাও সেম জিনিস, নত্য সত্যবিধান সন্ধি এগুলো ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়। ঠিক আছে, তার মানে এটা হবে ধ্বনিতত্ত্ব, তার মানে এটা কি হবে, ধ্বনিতত্ত্ব। ওকে, নিচের কোনটি ব্যাকরণের সাধারণ আলোচ্য বিষয় নয়। হ্যাঁ এবার দেখেন, সাধারণ আলোচ্য বিষয় নয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, হিসাব নিরীক্ষক, হিসাব রক্ষক, এটা 17তে এসেছে। তো প্রশ্নটা হচ্ছে কোনটি ব্যাকরণের সাধারণ আলোচ্য বিষয় নয়। এখন দেখেন কোন কোনটা আপনার কাছে অসাধারণ লাগতেছে, মানে কোনটা আনকমন লাগতেছে, কোনটা আপনি পড়েন নাই। তো যেটা পড়েন নাই, যেটা আনকমন লাগতেছে এখানে, সেটাই উত্তর। তো সবাই একটু ঝটপট একটু ট্রাই করেন যে আসলে আপনি বুঝতে পারতেছেন কিনা বা এই জিনিসটা আপনি আসলে ধরতে পারতেছেন কিনা, ক্যাপচার করতে পারতেছেন কিনা, এই জিনিসটা একটু দেখেন। নিচের কোনটি ব্যাকরণের সাধারণ আলোচ্য বিষয় নয়, কোনটি সাধারণ আলোচ্য বিষয় নয়, তাহলে কোনটা হবে, কোনটা আপনার কাছে অসাধারণ লাগতেছে বলেন। তো দেখেন, আমরা রূপতত্ত্ব পড়েছি, আমরা অর্থতত্ত্ব পড়েছি, আমরা ধ্বনিতত্ত্ব পড়েছি, কিন্তু ভাষাতত্ত্ব এই জিনিসটা কি আমাদের আজকের ক্লাসে আমরা কি কোথাও পড়েছি? ভাষাতত্ত্ব বলে কি আসলে কিছু আছে, বা ভাষাতত্ত্ব বলে কি আসলেই কিছু ছিল বলেন? ভাষাতত্ত্ব বলে কি আসলেই কিছু ছিল? তার মানে এখানে সঠিক উত্তর কি হবে, এইটা অর্থাৎ শেষেরটা। আচ্ছা এরপর আসেন, বাংলা ভাষায় তিনটি মৌলিক অংশ রয়েছে, এগুলো কি? প্রশ্নটা এসেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর সহকারী পরিচালক 2017। বলছে বাংলা ভাষায় তিনটি মৌলিক অংশ রয়েছে। এখন মোট আলোচ্য বিষয় কয়টা, 4টা। এখন আলোচ্য বিষয়গুলো আপনি দেখেন, এখানে বলছে ধ্বনি শব্দ বাক্য, এখানে বলছে শব্দ ধ্বনি সমাস, অনুসর্গ উপসর্গ শব্দ ধ্বনি শব্দ বর্ণ। এটা খুব ক্রিয়েটিভ প্রশ্ন, আমি দেখি যে কারা এই প্রশ্নটা ধরতে পারেন। জিনিসটা কিন্তু আমরা কিন্তু পড়ে চলে এসেছি, জিনিসটা কিন্তু আমরা পড়ে চলে এসেছি, এখন একটু দেখেন আপনি আসলে জিনিসটা ধরতে পারতেছেন কিনা। ওকে বলেন বলেন, ক্লিয়ার কিনা? ওকে ফাইন, তাহলে আসেন খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন। তো এটার উত্তর কি হবে দেখেন, বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় 4টা। এখন সমাস এটা কি মৌলিক বিষয় হলো না, এটা তো শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, এটা তো একটা টপিকের নাম, তার মানে এই অপশনটা সবার আগে বাদ। উপসর্গ অনুসর্গ এগুলো তো একটা টপিকের নাম, এটা বাদ। ধ্বনি শব্দ বর্ণ, এখন দেখেন আলোচ্য বিষয় তিনটার ভিতরে কি আছে, ধ্বনিতত্ত্ব আছে, শব্দতত্ত্ব আছে, বাক্যতত্ত্ব আছে। এখন বর্ণতত্ত্ব বলে কি কিছু আছে? না, বর্ণ তো একটা টপিকের নাম, কাজেই এটাও বাদ। সঠিক উত্তর হচ্ছে ক, সঠিক উত্তর কি ক। ওকে ফাইন, আপনারা সবাই সঠিক উত্তর করেছেন, খুবই ভালো লেগেছে, প্রশ্নটা ধরতে পারছেন। এটা আসেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জগন্নাথে আসছে, ডি ইউনিটে, শব্দ শব্দের গঠন বচন লিঙ্গ কারক ইত্যাদি কোন তত্ত্বের আলোচ্য বিষয়, ইত্যাদি কোন তত্ত্বের আলোচ্য বিষয়, শব্দ শব্দের গঠন, এটা একেবারে প্রশ্নেই উত্তর দেওয়া আছে, মানে আপনার প্রশ্নটার ভেতরে আপনি কিন্তু উত্তর পেয়ে যাচ্ছেন। দেখেন আমি সবগুলো ক্লাসে আপনাদেরকে এরকম প্রিভিয়াস যে কনসেপ্ট যেগুলো আছে এগুলো পড়াই, এন্ড জিনিসটা আপনাদেরকে আমি কিন্তু ক্লিয়ার করে দিই ক্লাসের ভিতরে, যাতে করে আপনাদের সমস্যা যাতে করে না হয়। ওকে, শব্দ শব্দের গঠন বচন লিঙ্গ কারক জিনিসটা আমি পড়াইছি, এমন না যে এটা আমি পড়াই নাই।
গুড, এটা কিন্তু খুবই সিম্পল প্রশ্ন। দেখেন, যেহেতু এটা শব্দ নিয়ে কথা বলতেছে, শব্দ, তো শব্দ মানে শব্দতত্ত্ব। এখন শব্দতত্ত্বের আরেক নাম কি মনে আছে? রূপতত্ত্ব। তার মানে এটা হবে রূপতত্ত্ব। এখন কারক নিয়ে একটা প্রবলেম ছিল, কারক আমাদের 21 সালের বোর্ড বইতে এসে এটাকে বাক্যতত্ত্বের ভিতরে দেওয়া হয়েছে, বাট প্রশ্নটা কিন্তু 15-16 সালে। কাজে এটার উত্তর কারক তখন পর্যন্ত শব্দতত্ত্বে আলোচিত হতো। কাজে এটা রূপতত্ত্ব। ওকে, যে দেখেন এখানে শব্দ আছে, তার মানে শব্দ থাকলে শব্দ নিয়ে, বাক্য থাকলে বাক্য নিয়ে, মনে আছে, ধ্বনি থাকলে ধ্বনি নিয়ে। তো তার মানে এটা শব্দতত্ত্ব। এখন শব্দতত্ত্বের আরেক নাম রূপতত্ত্ব। আচ্ছা, এইবার আসেন এটা সলভ করেন। বাগধারা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? আগে আপনি এই জিনিসটা খেয়াল করে দেখেন যে বাগধারা ব্যাকরণের কোন কোন তত্ত্বের আলোচ্য বিষয়। এখন প্রশ্নটা এসেছে 15-16 সালে। তো আমি কিন্তু বাগধারা আগের কি হবে, 21 সালের আগে কি পড়ানো হতো, এখন কি পড়বেন, দুটো কিন্তু বলে দিয়েছি। তাহলে বলেন তো, তাহলে বলেন তো, গুড, সবাই উত্তর করতেছেন। তার মানে আগের অনুযায়ী বাগধারা আসলে ব্যাকরণের কোন তত্ত্বে আলোচ্য বিষয় হবে? এটা খুবই সিম্পল। বলেছি যে অপশনে যদি না থাকে তাহলে বাক্যতত্ত্ব, আর থাকলে অর্থতত্ত্ব। ঠিক আছে, তো অর্থতত্ত্ব এখানে হতো, কিন্তু ওই অনুযায়ী এখন এখন যদি রাইট নাও প্রশ্নটা আসে, উত্তর করবেন অর্থতত্ত্ব, কারণ নতুন বোর্ড ব্যাকরণে এটা অর্থতত্ত্বের ভিতরে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, নতুন বোর্ড ব্যাকরণে এটাকে অর্থতত্ত্বের ভিতরে আলোচনা করা হয়েছে। কাজেই যদি এখন পরীক্ষাতে প্রশ্নটা আসে তাহলে সেটা অর্থতত্ত্বের ভিতরে আলোচ্য বিষয় হিসাবে ধরবে। আর সবাই অবশ্যই ক্লাসের নোট করবেন, এবং আপনি বিশ্বাস করেন যারা নোটগুলো করবেন, আপনারা সবগুলো ক্লাসের নোট করে যারা আপলোড দিবেন তাদেরকে আমরা কোর্সের শেষে একটা পুরস্কার দিয়ে থাকি। পুরস্কার তো পাবেন, প্লাস ক্লাসের প্রতি আপনার ডেডিকেশন থাকবে। যে জিনিস পড়বেন ওই জিনিস একবার লিখে ফেললে এমনিতেই মুখস্থ হয়ে যায়। তো নোট দেওয়ার কোনো বিকল্প নাই, অবশ্যই সবাই এই কাজটা করবে। ওকে, এইবার আমাকে একটু বলেন যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় থেকে যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে আমরা কি পারবো? এটা যদি কেউ যদি নাও বুঝে, সে মুখস্থ করে ফেললে এটা পারবে। জাস্ট কোনটা কোন তত্ত্বের আলোচ্য বিষয় এখান থেকে আমাদেরকে এই জিনিসটাই পড়তে হয়। কোনটা কোন তত্ত্বের আলোচ্য বিষয় আমাকে এই জিনিসটাই এখান থেকে পড়তে হয়। তো আমাকে একটু বলেন তো, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় এই জিনিসটা থেকে যদি আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, তাহলে আমরা কি এই জিনিসটা পারবো কিনা? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় এটি থেকে যদি আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে আমরা পারবো কিনা, বা জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে, সবাই আশা করি ক্লিয়ার। জি ভাইয়া পারবো। ওকে ফাইন। ওকে ফাইন, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমাদের যে টাইপ প্রশ্নগুলো আসছে এগুলো মোটামুটি আমরা পারবো ইনশাল্লাহ। ওকে, এইবার আসেন আমরা একটু দেখি, চলো অক্ষর নির্ণয় করি। এটা খুবই দারুণ একটা জিনিস। তো অক্ষর নির্ণয় করব কিভাবে? অক্ষরের সাধারণ ক্লাসিফিকেশনে বলা হয়ে থাকে নিঃশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসে আমরা যতটুকু উচ্চারণ করি, অর্থাৎ একটা নিঃশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসে আমরা যতটুকু উচ্চারণ করেন। তো এটা অনেক সময় ঝামেলা হয়। ধরেন আমি একটা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে বিশ্ববিদ্যালয়। এখন এই যে বিশ্ববিদ্যালয় শব্দটা লিখলাম, এই শব্দটার ভিতরে আমরা এটাকে ক্ষুদ্রতর যতগুলো অংশে ভাগ করতে পারি। এখন অনেকে বলবে বিশ্ববিদ্যালয়, অনেকে বলবে বিশ্ববিদ্যালয়, তার হিসেবে অক্ষর কিন্তু তিনটা। তো এই জন্য আমরা অক্ষর নির্ণয় করতে গেলে একটা ঝামেলা হয়, অনেকে অনেক রকম এগুলোতে উত্তর করবেন। এখন আমি যদি বলি বিশ্ববিদ্যালয় শব্দ অক্ষর কয়টা আছে, আপনারা অনেক ঝামেলা করবেন। কেউ বলবেন বিশ্ববিদ্যালয়, আবার কেউ বলবেন বিশ্ববিদ্যালয়, তাহলে তার হিসেবে অক্ষর তিনটা। এজন্য আসেন, যদি আমাদেরকে অক্ষর নির্ণয় করতে বলে তাহলে আমরা যে কাজটা করব, আমরা ওই শব্দটার বাংলিশ লিখবো। বাংলিশ কি করব? বাংলিশ লিখবো। বাংলিশ তো আপনারা সবাই জানেন, যেমন আমরা মেসেঞ্জারে যেগুলো লিখে থাকি, হাই, কেমন আছো, এই যে এমন লিখি, কেমন আছো। ঠিক আছে, তো এরকম লিখতে আমরা কিন্তু এরকম অনেকে অনেকে লিখি, হাই কেমন আছো। হ্যাঁ, তো এরকম লিখে আমরা কিন্তু লিখি, বাট এটা একেবারে অশিক্ষিত মূর্খ মার্কা একটা লেখা। এটা আমার একেবারে পছন্দ না। আমি যখন কোনো জিনিস আমি মানে জীবনেও কখনো আমার মনে হয় না যে আমি এরকম মানে এরকম বাংলিশ চ্যাট করছি। এগুলো খুবই জঘন্য রকম, অর্থ চেঞ্জ হয়ে যায়, অনেক ঝামেলা। যেমন অনেকেই সংযম, রমজান আসলে দেখা যায় অনেকে সংযম লিখতে যায়, কি লেখে যায় সংযম, এটাকে বাংলিশে কি লেখে, লিখে এরকম, এরকম লিখে দাঁড়ান, সম্ভবত এরকম, হ্যাঁ এরকম লিখে। তো এইটা এই সংযম কি আর এটা হইলো কি, এরকম কিন্তু অনেক ভুল হয়। ঠিক আছে, একজন একটা ফেসবুকে একটা পোস্ট দিছে যে মানে তার দাদার পাশে অনেকগুলো মেয়ে ছিল, মানে একটা ছেলে ছিল একটা মেয়ে ছিল, সামনে আর একটা ইয়ে ছিল। তো বলছে আচ্ছা বলুন তো দাদার পিছে লিখছে, হ্যাঁ দাদার পিছে এটাকে, মানে সে বাংলিশ লিখছে, তো লিখছে পিছে, কিন্তু বানানটা হয়ে গেছে আসলে এরকম। তো এরকম অসংখ্য আছে, আমরা মানে কি যে লেখে এই জিনিসটাই আসলে কিন্তু মানে ধরা যায় না, উল্টা আরো মানে অড একটা মিনিং দাঁড়ায় আর কি, বুঝছেন? তো যাই হোক, আহ তো একজন আমাকে মানে এরকম অনেক আসলে অনেক
ই আছে, পোলাপাইন যখন মেসেজ দেয়, কি মেসেজ দেয় আর কি আমি উত্তর দিব আমি আসলে নিজেই বুঝে বুঝে উঠতে পারি না, বুঝছেন? আচ্ছা, তো আসেন আমরা দেখি যেখানে ছিলাম। তো অক্ষর নির্ণয় শর্টকাট কৌশল যেটা বলতেছি যে বাংলিশ লিখবেন। এখন বাংলিশ লিখলে আপনি যতগুলো ভাওয়েল পাবেন, ভাওয়েল গুলো কি? এ, ই, আই, ও, ইউ। যতগুলো ভাওয়েল ততগুলো অক্ষর। এখন দেখেন বিশ্ববিদ্যালয়, এটাকে বাংলিশ লিখেন বিশ্ব, তারপর দেখেন বিদ্যালয়। এবার দেখেন ভাওয়েল, দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তার মানে এখানে অক্ষর পাঁচটা, শেষ। ধরেন আমি লিখলাম পাঞ্জাবি, তাহলে বাংলিশ লিখেন পাঞ্জাবি। তাহলে দেখেন একটা, দুইটা, তিনটা, তার মানে পাঞ্জাবিতে অক্ষর তিনটা। বুঝতে পেরেছেন? আমি লিখলাম বঙ্গবন্ধু, তাহলে লিখেন বং, হ্যাঁ বঙ্গ বন্ধু। তাহলে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে এখানে কয়টা? চারটা অক্ষর। ওকে, আচ্ছা। তবে এখানে একটা কথা আছে, যদি যদি কখনো পাশাপাশি দুইটা অক্ষর থাকে, যদি কখনো পাশাপাশি দুইটা ভাওয়েল থাকে, তাহলে সেখানে আপনি একটা অক্ষর কাউন্ট করবেন। যেমন ধরেন আমি লিখলাম হৈমন্তী, তাহলে দেখেন হই মন তি। এখন দেখেন এখানে দুইটা ভাওয়েল না, কিন্তু কাউন্ট করতে হবে একটা, 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 তার মানে এই হৈমন্তীর ভিতরে অক্ষর কয়টা? তিনটা। হৈমন্তীর ভিতরে অক্ষর কয়টা? তিনটা। তো এইভাবে আপনি করে ফেলবেন। এবার আসলে আমি আপনাদেরকে কয়েকটা শব্দ দিয়ে দেখি, আপনারা একটু অক্ষর নির্ণয় করেন। আচ্ছা, আমি লিখলাম কাবলিওয়ালা, কাবলি ওয়ালা, এটার অক্ষর নির্ণয় করেন। আমি লিখলাম ঘর জামাই, এটার অক্ষর নির্ণয় করেন। ওকে, আমি লিখলাম বোনাই, বো নাই, এটার অক্ষর নির্ণয় করেন। ওকে, আচ্ছা। এরপর আমি লিখলাম যে আহ মুখোপাধ্যায়, এই মুখোপাধ্যায় এটার অক্ষর নির্ণয় করেন। এই চারটার একটু অক্ষর নির্ণয় করেন, মানে নাম্বার দিয়ে দিয়ে অক্ষর নির্ণয় করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনি অক্ষর নির্ণয়টা শিখতে পেরেছেন। ওকে, বলেন এটার অক্ষর নির্ণয় করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনি ব্যাপারটা ধরতে পারছেন। ওকে, নাম্বার দিয়ে দিয়ে করেন, 1 2 3 4 5, তাহলে আমি বুঝতে পারবো। যে বাংলিশ লিখলে যদি ভুল হয় ভাই, জীবনেও ভুল হবে না। মানে আপনি এই ফরম্যাটে বাংলিশ লিখলে ভুল হলে কনসোনেন্টের ভুল হয়, ভাওয়েলের কখনো আপনি ভাওয়েল চেঞ্জ করে কখনো, হ্যাঁ একটা ভাওয়েলের জায়গায় আরেকটা ভাওয়েল আনবেন, সমস্যা নাই তো, একটা ভাওয়েলের জায়গায় আরেকটা ভাওয়েল আনলো, মানে এখানে আপনি কোন রকম চেঞ্জ করতে পারবেন না, কারণ বাংলিশ লিখলে কখনো মানে ভাওয়েলের জায়গায় আপনি কখনো কনসোনেন্ট আনতে পারবেন না। ভাওয়েলের জায়গায় হয়তো আরেকটা ভাওয়েল আনতে পারবেন, বিষয়টা হচ্ছে এই, এছাড়া আর কিছু না। ওকে, আচ্ছা দেখেন, গুড, ট্রাই করেন, ট্রাই করেন, দেখেন পারেন কিনা। আচ্ছা দেখেন কাবলিওয়ালা, তাহলে দেখেন আমরা একটু দেখি, কাবলি ওয়ালা, শেষ। তাহলে 1 2 3 4। দেখেন এখন আমার সাথে আপনার সাথে হয়তো স্পেলিং নাও মিলতে পারে, কিন্তু দেখেন অক্ষর যে চারটা, এটা কিন্তু সবার সাথে মিলবে, আমি জানি। কাবলি, এখন কাবলি আপনি যদি এভাবে লিখেন কাবলি, দেখেন এইভাবে, তারপর আপনি লিখলেন, হ্যাঁ ধরেন আপনি লিখলেন ওয়া, তারপর আপনি লিখলেন কি ওয়া লা, এরকম লিখলেন, তাও এখানে দেখেন দুইটা, এটার একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারটাই মিলে, মানে যেভাবে লিখেন যা মাই, হ্যাঁ তাহলে দেখেন ঘর একটা, যা মাই, এখানে দুইটা, তাই এখানে একটা কাউন্ট করবেন, তাহলে এখানে তিনটা। ভোনাই, ভো নাই, এখানে দেখেন দুইটা, একটা কাউন্ট করবেন, এখানে একটা, তাহলে অক্ষর দুইটা, এখানে দুইটা মিলে একটা। মুখোপাধ্যায়, তাহলে দেখেন মু খ পাদ ধাই, তাহলে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে চারটা। সিম্পল না? সহজ না? তাহলে এইবার চলেন তো দেখি একটু অক্ষর নির্ণয় করে দেখি। আশানুরূপ শব্দে অক্ষর আছে কয়টা, দেখি এটা পারেন কিনা। আশানুরূপ শব্দে অক্ষর আছে কয়টা, দ্রুত। আশানুরূপ শব্দে অক্ষর আছে কয়টা? চারটা, তারপর হচ্ছে কি পাঁচটা, তিনটা, কোনোটাই নয়, একটু ট্রাই করে দেখেন। আশানুরূপ, আশানুরূপ শব্দে অক্ষর আছে কয়টা, দ্রুত সলভ করেন। আশানুরূপ শব্দে অক্ষর কয়টা আছে? আশানুরূপ শব্দে অক্ষর কয়টা আছে, দ্রুত সলভ করেন। আশানুরূপ শব্দে অক্ষর কয়টা আছে? ভাই বাংলাদেশে লিখলে অক্ষর পাওয়া যায়, এই নিয়মটি আবিষ্কারক কে?
জানি না আসলে, আমরা যখন শিখেছি তখন আমরাও এইভাবে শিখেছি। আবার আমি যার কাছ থেকে শিখেছি সেও এইভাবে শিখেছে। অ্যাকচুয়ালি আসলে এগুলো কে বানায়, কে ইয়ে করে এই টেকনিক গুলো, আই ডোন্ট নো। কিন্তু অনেক টিচার আছে বলে যে আমি বানাইছি, আমি বানাইছি, এটা আমি বানাইছি, এটা আমার বানানো। কিন্তু এগুলা আসলে সত্যতা মানে খোঁজাটা খুবই টাফ। আমি জানি না যে আসলে কে বানাইছে, বাট আমিও কোনো এক জায়গা থেকে শিখেছি এভাবে সহজভাবে পড়ানোর জন্য, সহজভাবে শেখানোর তাগিদে শিখেছি। বাট এটা আসলে আমিও বানাই না এই টেকনিকটা। ওকে, আসেন। তো এটা আমরা একটু দেখি। আ, সা, নু, রূপ। ওকে, তো খেয়াল করে দেখেন একটা, এই যে আ, সা দুইটা, আ, সা এখানে দুইটা। তারপর দেখেন এখানে যে দুইটার আপনি যদি আ, সা এখানে একটা, একটা, দুইটা, দুইটা, চারটা, তার মানে আসার রূপে চারটা। ওকে ফাইন। এরপর আসেন আমরা একটু দেখি যে অক্ষর নির্ণয়, যদি এরপর আসেন আমরা একটু দেখি যে ময়ূর, এটা এটা বাদ দেন। এটা সলভ করে যে বাংলাদেশ শব্দে কয়টি অক্ষর আছে। খুবই মানে কমন একটা প্রশ্ন, আমার মনে হয় যে এটা সবার পারা দরকার। বাংলাদেশ শব্দে কয়টা অক্ষর আছে, যদি পরীক্ষাতে যদি প্রশ্ন আসে তাহলে কি আপনি পারবেন যে বাংলাদেশ শব্দে কয়টা অক্ষর আছে? বাংলাদেশ, তাহলে আসেন আমরা একটু সলভ করে দেখি যে আসলে হয় কিনা। তাহলে দেখেন বাংলা, তারপর কি দেশ, তাহলে একটা, দুইটা, তিনটা, বাংলাদেশ তিনটা অক্ষর। ওকে, তাহলে বাংলাদেশ শব্দে তিনটা অক্ষর আছে, বাংলা দেশ। ওকে, তিনটা, অনেকে মনে হয় চারটা উত্তর করেছেন, এটা কিন্তু ভুল। বাংলাদেশ তিনটা। আচ্ছা, এইবার আসেন এটা সলভ করেন। হারিকেন শব্দে কয়টা অক্ষর আছে, দেখি পারেন কিনা। হারিকেন শব্দে কয়টা অক্ষর আছে? 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 হারিকেন শব্দে কয়টা অক্ষর আছে, দ্রুত। হারিকেন শব্দে কয়টা অক্ষর আছে? ওকে ফাইন। তাহলে আসেন হারিকেন শব্দে কয়টা অক্ষর আছে আমরা একটু মিলাই দেখি যে আসলে পারি কিনা বা হয় কিনা। তাহলে দেখেন হা, রি, তারপর হচ্ছে কি কেন। তাহলে হা, রি, কেন তিনটা, এখানে কয়টা? তিনটা, ফাইন। ওকে, তিনটা, গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ফাইন। এইবার আসেন আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি। এই যে অক্ষর, এটা আবার দুই ধরনের। তো অক্ষর দুই ধরনের, একটা হচ্ছে মুক্তা অক্ষর, একটা কি, একটা হচ্ছে মুক্তা অক্ষর, আর একটা হচ্ছে বদ্ধা অক্ষর। এখন মুক্তাক্ষরটা কি, যেটাকে আপনি টেনে নিয়ে যেতে পারবেন। ধরেন আমি একটা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে, শব্দটা হচ্ছে শব্দটা হচ্ছে, ধরেন আমি লিখলাম আহ ধরেন আমি লিখলাম নীলা। এখন দেখেন এখানে, এখানে অক্ষর কয়টা? দুইটা। একটা নি, দেখেন এটাকে আপনি টেনে নিয়ে যেতে পারতেছেন নি। এই জন্য এই যে নিটা আছে এটা হচ্ছে মুক্ত অক্ষর, কারণ এটাকে আপনি টেনে নিয়ে যেতে পারতেছেন, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি দীর্ঘায়িত করতে পারতেছেন নি। আবার দেখেন লা, এটাকে আপনি দীর্ঘায়িত করতে পারতেছেন, তার মানে এটাও মুক্ত অক্ষর। আবার ধরেন আমি লিখলাম যে, সাপোজ ধরেন আমি লিখলাম যে তানভীর। এখন এই তানভীর, এখানে খেয়াল করেন তান এটা একটা অক্ষর, কিন্তু দেখেন আপনি থেমে যেতে হচ্ছে তান, তার মানে এটা বদ্ধ অক্ষর, মানে যেখানে থেমে যেতে হয়, বদ্ধ হয়ে যেতে হয়, সেটা বদ্ধ অক্ষর। বীর, এখানেও থেমে যাচ্ছে, তার মানে এটাও বদ্ধ অক্ষর। এখন আপনাদেরকে আরো কিছু শর্টকাট কৌশল বলি। বাংলিশ লিখলে যদি শেষে বাউল পান তাহলে সেটা মুক্তাক্ষর। যেমন দেখেন নি, বাউল পাইছেন না শেষে, এই জন্য এটা মুক্তাক্ষর। লা, বাউল পাইছেন না শেষে, এই জন্য এটা মুক্তাক্ষর। তাহলে শেষে যদি কনসোনেন্ট পান তার মানে সেটা বদ্ধাক্ষর। তাহলে আপনি খেয়াল করে দেখেন, আমি লিখলাম তান, দেখেন শেষে বদ্ধাক্ষর, তার মানে এটা বদ্ধাক্ষর। শেষে কনসোনেন্ট, তার মানে এটা বদ্ধাক্ষর। বীর, শেষে কনসোনেন্ট, তার মানে এটা বদ্ধাক্ষর। তাহলে মুক্তাক্ষর হচ্ছে যেখানে আপনি বাংলিশ লিখলে শেষে ভাওয়াল পান, সেটা মুক্তাক্ষর। বাংলিশ লিখলে শেষে কনসোনেন্ট পান, তার মানে সেটা বদ্ধাক্ষর। এটা হচ্ছে টেকনিক, টেকনিক, ঠিক আছে। যেটাকে টেনে নিয়ে যেতে পারবেন, সহজ করে বলে যেটাকে টেনে নিয়ে যাওয়া নি, কিন্তু তান, থেমে যেতে হবে তান, এটাকে আপনি কোনোভাবে টেনে নিয়ে যেতে পারবেন না। এখন পরীক্ষাতে প্রায়শই প্রশ্ন আসে যে একাক্ষর শব্দ কোনটা। এই জিনিসটা একটু শিখাই দিই। একাক্ষর, একাক্ষর শব্দ, একাক্ষর শব্দ হচ্ছে যেখানে অক্ষর একটা। যেমন আসেন ধরেন আমি লিখলাম যে, ধরেন আমি কয়েকটা শব্দ লিখি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমি লিখলাম হাত, এটা একটা, এটা একটা শব্দ। আবার আমি লিখলাম হাতা। এখন দেখেন হাত, এটা আপনি বাংলিশ করেন হাত, তাহলে এখানে ভাওয়াল কয়টা? একটা, তার মানে এটা এখানে অক্ষর একটা, সুতরাং এটা একাক্ষর শব্দ। কিন্তু হাতা, এখানে খেয়াল করে দেখেন হাতা, তাহলে খেয়াল করে দেখেন তো এখানে বাউল কয়টা? দুইটা, তার মানে এটা দুইটা শব্দ, দুইটা অক্ষর, সুতরাং এটা কখনোই একাক্ষর শব্দ হতে পারে
না। এইবার যদি এই জিনিসটা যদি হয় তাহলে আসেন আমরা একটু প্রশ্ন সলভ করি। প্রশ্নটা হচ্ছে এরকম, নিচের কোনটি একাক্ষর শব্দ? নিচের কোনটি একাক্ষর শব্দ? ক, খেয়াল করেন, ক বাবা, খ, খ আমি লিখলাম খ, খ যেটা খটা হচ্ছে পা, ঠিক আছে। এরপর আসেন গ, হ্যাঁ, গ যেটা সেটা হচ্ছে জামা, ঠিক আছে। এরপর হচ্ছে গ যেটা সেটা হচ্ছে ফলা, গটা কি শেষটা হচ্ছে ফলা। তাহলে এইবার আসেন বলেন নিচের কোনটি একাক্ষর শব্দ? সঠিক উত্তর কি হবে বলেন তো? নিচের কোনটি একাক্ষর শব্দ? গুড। নিচের কোনটি একাক্ষর শব্দ? অক্ষরের একদম 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে এই ক্লাস করে। অক্ষর থেকে ভুল করবেন প্রশ্ন এলে, মানে আপনি ভুল করতে চাইলে আপনার আর ভুল হবে না। তো সঠিক উত্তর কি? পা। এখানে দেখেন বাবা অক্ষর দুইটা, জামা অক্ষর দুইটা, ফলা অক্ষর দুইটা, পা এটা একটা অক্ষর, সুতরাং এটা হচ্ছে একাক্ষর শব্দ। এইবার আমাকে বলেন অক্ষরের ব্যাপারটা, অক্ষরের কনসেপ্টটা আপনার কাছে পরিষ্কার কিনা? অক্ষরের এই টোটাল কনসেপ্ট আপনার কাছে পুরোপুরি ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। অক্ষরের এই টোটাল কনসেপ্ট আপনার কাছে একদম ক্লিয়ার কিনা আমাকে একটু ঝটপট জানিয়ে দিবেন। অক্ষরের ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার কিনা একটু জানান দ্রুত। অক্ষরের ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার কিনা একটু জানান আমাকে, যেভাবে বুঝতে পারছি অক্ষর থেকে এবার পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক আমি ভুল করব না। ওকে বলেন। কলমের অক্ষর কয়টা? দুইটা, ক লম। ঠিক আছে, ক্লিয়ার। আমাকে একটু আমার সাথে রেসপন্স করতে হবে, আমার সাথে কথা বলতে হবে, নাহলে কিন্তু আমি কিন্তু বুঝবো না। নাহলে আমি বুঝবো না, আমি কিন্তু বুঝবো না। ওকে, অবভিয়াসলি আমার সাথে রেসপন্স করতে হবে। ওকে, ওকে, ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এইবার আসেন আমরা এখন এই 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 জিনিসটা আমার মনে হয় যে আমি আপনাদেরকে মোটামুটি জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এইবার আসেন আমরা একটু আলোচনা করি মাত্রা নিয়ে। কি নিয়ে আলোচনা করব? মাত্রা নিয়ে। ঠিক আছে, তো মাত্রা আপনি খেয়াল করে দেখেন বাংলা ভাষায় মাত্রার মানে বর্ণের মাত্রা আছে 3 ধরনের। যেমন দেখেন সরেয়, এটাতে কিন্তু পূর্ণ মাত্রা। সরেয়া, এটাতেও পূর্ণ মাত্রা। দেখেন রি, এটাতে কিন্তু অর্ধমাত্রা। তাহলে কিছু কিছু বর্ণ আছে যেগুলো পূর্ণ মাত্রার, কিছু কিছু বর্ণ আছে যেগুলো অর্ধমাত্রার, কিছু কিছু বর্ণ আছে যেগুলো মাত্রাহীন। যেমন এ, এতে কোনো মাত্রা নাই, তার মানে এটা হচ্ছে মাত্রাহীন। তাহলে বাংলা ভাষায় কিছু বর্ণ 3 ধরনের মাত্রা আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে পূর্ণ মাত্রার বর্ণ, আরেকটা হচ্ছে অর্ধমাত্রার বর্ণ, আরেকটা হচ্ছে মাত্রাহীন বর্ণ। এখন মোট বর্ণ কতটা মনে আছে? 50টা। মোট বর্ণ কতটা? 50টা। এখানে আপনাদেরকে একটা ক্রিয়েটিভ জিনিস আমি শেখাবো একটু পরে। এই যে 50টা বর্ণের ভিতরে পূর্ণ মাত্রার বর্ণ কতটা এটা আপনাকে জানতে হবে, অর্ধমাত্রার বর্ণ কতটা এটা আপনাকে জানতে হবে, মাত্রাহীন বর্ণ কতটা এটা আপনাকে জানতে হবে। এটার জন্য আমি একটা চার্ট করি, এই চার্টটা আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আমার মনে হয় আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন মনে আছে আমাদের মাত্রা কয় ধরনের? মাত্রা 3 ধরনের। এখানে আমরা লিখলাম মাত্রা। মাত্রা কয় ধরনের? একটা হচ্ছে পূর্ণ মাত্রা, আরেকটা হচ্ছে অর্ধমাত্রা, আরেকটা হচ্ছে মাত্রাহীন। ওকে, এদিকে আমরা লিখলাম মোট বর্ণ। আচ্ছা আপনাদের কি মনে আছে বাংলা ভাষায় মোট বর্ণ কয়টা? 50টা। এদিকে আমরা লিখলাম স্বরবর্ণ, মনে আছে স্বরবর্ণ কয়টা? 11টা। এদিকে আমরা লিখলাম ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ 39টা। ওকে, ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন পূর্ণ মাত্রায় এই পাশে আমরা লিখলাম পূর্ণ মাত্রা। আচ্ছা বলুন তো একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁত কয়টা থাকে? আমরা বলি যে এক থাপ্পড় 32টা দাঁত ফেলে দিব। তাহলে পূর্ণ বয়স্ক মানুষের দাঁত 32, তার মানে পূর্ণ মাত্রার বর্ণ 32। তাহলে দেখেন 50টা বর্ণের ভিতরে পূর্ণ মাত্রার বর্ণ আছে মোট 32টা। এখন ধরেন আপনার 32টা দাঁত আছে, তাহলে উপরের পাটিতে দাঁত কয়টা? 16টা। নিচের পাটিতে দাঁত কয়টা? 16টা। তাহলে এই 16-র অর্ধেক কত বলেন? 8টা। 16-র অর্ধেক কত? 8। 8 2 16। তাহলে 16-র অর্ধেক 8, তাহলে অর্ধমাত্রা মানে অর্ধেক, অর্ধেক করলে কত হয়? 8 হয়। তাহলে 50টা বর্ণের ভিতরে অর্ধমাত্রার বর্ণ কয়টা? 8টা। এখন মোট বর্ণ কয়টা? 50। তাহলে এখানে কত? 32, এখানে কত? 8। টোটাল কয়টা হয়েছে? 40। বাকি আছে কয়টা?
বাকি আছে 10টা, তাহলে বাকি 10টা মাত্রাহীন। বাকি 10টা কি মাত্রাহীন। তাহলে আমি আরেকবার বলি, পূর্ণ মাত্রা একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁত থাকে 32টা, এই জন্য আমরা এখানে বসালাম 32, পূর্ণ মাত্রার বর্ণ 32। এখন যদি দাঁত থাকে 32, তাহলে এক পাটিতে দাঁত 16, তাহলে 16 অর্ধেক 8, তাহলে অর্ধমাত্রা মানে 8টা, কারণ অর্ধেক। এখন 32 আর 8 যুক্ত করলে কত? 40। তাহলে 40 থাকলে বাকি বাদ বাকি কয়টা থাকে? 10টা থাকে, তার মানে এটা হচ্ছে মাত্রাহীন। বাদ বাকি কয়টা থাকে? 10টা, তার মানে এটা হচ্ছে মাত্রাহীন। এখন খেয়াল করে দেখেন স্বরবর্ণের কনসেপ্ট আমি আপনাকে এখানে একটু দেখাই। স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্বাউ, দীর্ঘ, এরপর দেখেন রি, এরপর দেখেন এ, ওই, ও, ও। এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে এখানে 4টা বর্ণ, এই যে 6টা বর্ণ, এই 6টা বর্ণ, এগুলো দেখেন প্রথম 6টা, এগুলো এই 6টা কি পূর্ণমাত্রা। তাহলে স্বরবর্ণের প্রথম 6টা পূর্ণমাত্রা, এটার জন্য আপনাকে কোনো টেকনিক লাগবে না, আপনি এমনি মিলেন। মাঝখানে একটা রি, এটা অর্ধমাত্রা। এরপর দেখেন নিচের যে 4টা আছে, এই 4টা দেখেন তো, এই 4টার কি কোনো মাত্রা আছে? নাই। তার মানে এই 4টা হচ্ছে কি মাত্রাহীন। এই 4টা কি মাত্রাহীন। এখন দেখেন মোট পূর্ণ মাত্রার বর্ণ কয়টা বলেন তো? 32টা। তাহলে 32টা থেকে স্বরবর্ণ গুলো বাদ দিলেই তো ব্যঞ্জন বর্ণ পান। তাহলে 32টা থেকে আপনি 6 বাদ দেন, তাহলে 32 থেকে 6 বাদ দিলে থাকে 26। তাহলে দেখেন পূর্ণ মাত্রার ব্যঞ্জন বর্ণ কত? 26। পূর্ণ মাত্রার স্বরবর্ণ কত? 6। তাহলে 8টা হচ্ছে টোটাল, মানে 50টার ভিতরে 8টা হচ্ছে অর্ধমাত্রা। তাহলে এই 8টা থেকে স্বরবর্ণটা বাদ দেন, এক বাদ দেন, তাহলে 7টা হচ্ছে মাত্রাহীন। সরি, মানে অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টা? 7টা। তাহলে 10টা হচ্ছে টোটাল মাত্রাহীন বর্ণ। 10টা থেকে 4টা বাদ দিলে বাকি কয়টা থাকে? 6টা। তাহলে মাত্রাহীন স্বরবর্ণ 6টা। এখন আপনাকে যেভাবে প্রশ্ন করুক, আমি যদি বলি বলেন তো অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টা? একটা। আচ্ছা বলেন তো পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টা? 6টা। আচ্ছা বলেন তো পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টা? 26টা। আচ্ছা বলেন তো মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টা? 6টা। আচ্ছা বলেন তো মাত্রাহীন স্বরবর্ণ কয়টা? উত্তর কি? 4টা। আচ্ছা বলেন তো পূর্ণমাত্রার অর্ধমাত্রার বর্ণ কয়টা? 8টা। শেষ। এইবার বলেন জিনিসটা ক্লিয়ার কিনা, বলেন বলেন জিনিসটা ক্লিয়ার কিনা। দ্রুত দ্রুত আমি আরেকবার একটু রিপিট করে দিই। প্রথমত হচ্ছে একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁত থাকে 32, আর 32-এর এক পাটিতে দাঁত 16, 16 অর্ধেক 8, 16 আর 8 যোগ করলে 40, বাকি থাকে 10, বাকি 10 মাত্রাহীন। আর স্বরবর্ণের প্রথম 6টা পূর্ণমাত্রা, মাঝখানেরটা অর্ধমাত্রা, শেষের 4টা মাত্রাহীন। এখন 32 থেকে 6 বাদ দিলে 26, তার মানে পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ 26, অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ 7, মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ 6, কারণ 10 থেকে 4 বাদ দিলে 6। ওকে, ওকে, অল ক্লিয়ার, 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 ফাইন। ওকে, গুড, ভেরি গুড। তার মানে আমাদের এই কনসেপ্টটা আমাদের পুরোপুরি ক্লিয়ার। ওকে, এখন এইখানে আসেন, এই চার্টটা এখানে খুব ইম্পর্টেন্ট। এই চার্টটা, এই চার্টটা, আচ্ছা একজন বলছে নেটের ক্লাস আটকে যাচ্ছে। ক্লাস আটকেলে তো ভাই আমার এখানেও আটকাবে। আমার এখানে তো আমি যে আপনাদের নিয়মিত ক্লাস দেখতেছি, যে আমার এখানে আমি যে নিচে তাকাই থাকি, আমার এখানে ফোন দেখা যাচ্ছে, আপনাদের কমেন্ট গুলো দেখতেছি, সব কমেন্ট দেখতেছি, এটা আমার এখানে একবারও আটকাচ্ছে না। আর আমাদের এখানে নেট সমস্যা হওয়ার প্রশ্নই আসে না। নেট কেন সমস্যা হবে বলেন? কারণ এখানে তো মানে খুব হাইলি নেটওয়ার্ক এখানে চলতেছে। আচ্ছা এইবার আসেন এই জিনিসটা একটু দেখেন, যে বর্ণগুলোর কথা বললাম, যেমন পূর্ণ মাত্রা যে স্বরবর্ণ যে 6টা মাত্রা, স্বরেয়, স্বরেয়া, রস্বই, রস্বউ, দীর্ঘই, আর যে 26টা বর্ণ পূর্ণ মাত্রার, মনে আছে? ক, খ, চ, ছ, ঝ এখানে দেওয়া আছে। এরপর দেখেন অর্ধমাত্রার যেটা, মানে এটা আপনাদেরকে দেখানোর জন্য, অর্ধমাত্রার একটা রি, আর অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ যে 7টা আছে, খ, ঘ, মূর্ধন্য ণ, থ, দ, আর এই যে মাত্রাহীন যে 4টা স্বরবর্ণ, আর 6টা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। তারপর হচ্ছে কি ইয়, উ, এগুলো খণ্ডত্ব, বিসর্গ, অনুসার, এগুলো আর কি। বুঝতে পেরেছেন? ওকে, তো এটা জাস্ট আপনাদেরকে দেখাই দেওয়ার জন্য, মানে এখানে পরীক্ষার প্রশ্ন আসবে না, এখানে আপনি দেখেন ক্যালকুলেশন করেন 32, 8, 10, এখানে খুব সুন্দর করে ওই জিনিসটা আর কি দেওয়া আছে, যাতে করে পরীক্ষা এলে প্রশ্ন যাতে ভুল না হয়। আসেন 18তম বিসিএস আসা প্রশ্ন, প্রশ্ন সলভ করেন। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টা? মানে মাত্রাবিহীন, দ্যাটস মিন মাত্রাহীন। দ্রুত বলেন, বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি? মাত্রা আসলে কি ভাইরে? মাত্রা হচ্ছে এই যে একটা বর্ণের উপরে যে এরকম যে দাগ দেন, এই যে ধরেন আমি লিখলাম যে স্বরেয়, এই যে আপনি স্বরেয় লিখলেন, স্বরের উপরে যে দাগটা দেন, এটা হচ্ছে মাত্রা। এখন এটা যখন পুরো বর্ণের উপরে থাকে, এটা হচ্ছে পূর্ণ মাত্রা। এটা যখন অর্ধেক বর্ণের উপরে থাকে এরকম, এটা অর্ধমাত্রা। আর যখন থাকেই না, তখন এটা হচ্ছে মাত্রাহীন।
ঘটনা হচ্ছে এই, আর কিছু না। আচ্ছা, তাহলে আমরা জানি বাংলা বর্ণমালার টোটাল মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টা বলেন তো? টোটাল মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টা? 10টা। ওকে, এটা আমরা একেবারে প্রথম যে চার্ট, এই চার্টে আমরা কিন্তু এগুলো দেখেছি যে মাত্রাহীন বর্ণ কয়টা, 10টা। ওকে, আচ্ছা, এরপর আসলে আমরা এই প্রশ্নটা একটু সলভ করি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা কয়টা? এবার টোটাল মাত্রাহীন বর্ণ 10টা, এটা তো ঠিক আছে, কিন্তু মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা কয়টা? যদি পরীক্ষাতে এই জিনিসটা প্রশ্ন আসে যে বাংলা বর্ণমালায় মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা কয়টা, তখন আপনি আসলে কি উত্তর করবেন? বাংলা বর্ণমালায় মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা কয়টা? তাহলে যদি বলে মাত্রাহীন স্বরবর্ণ, তাহলে সেক্ষেত্রে উত্তর কয়টা করবেন বলেন তো? মাত্রাহীন স্বরবর্ণ 4টা। কি কি মনে আছে? এ, ওই, ও, ও। ওকে, 4টা। ওকে, তো ঠিক আছে। তো এই ছিল আমাদের মোটামুটি আজকে এতটুকু ধ্বনি ধ্বনি বর্ণ প্রকরণের উপর। আমাদের আরো একটা ক্লাস হবে পরের ক্লাসে ইনশাল্লাহ। তার আগে আপনাদেরকে আমি একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে শিক্ষার্থীরা, আপনারা আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে দিবেন, যে আজকের প্রথম ক্লাসটা কেমন লেগেছে। আহ সামনে আরো ভালো লাগবে, কারণ আজকে হয়তো আমি একটু দ্রুত কথা বলি, সে কারণে আমার সাথে একটু অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগতে পারে। নেক্সট ক্লাসগুলো আরো অনেক ভালো লাগবে। আশা করি আজকের ক্লাসটা আপনাদের কাছে চমৎকার লেগেছে। আমরা এভাবেই সহজভাবে শিখবো। এরপর হচ্ছে নোট যারা করেছেন তারা নোটগুলো তানভীর বাংলা কুটির যে গ্রুপ আছে, এই গ্রুপে অবশ্যই নোটগুলো আপলোড দিবেন। যদি কেউ প্রতারণা করে থাকেন, এগুলো সলভ করে নিবেন, দয়া করে কেউ করবেন না। ভবিষ্যৎ কারো অন্ধকার হোক, এই জিনিসটা চাই না। প্রতারণা করে আর যাই হোক, অন্তত বিদ্যা অর্জন করা যায় না। 3 নম্বর বিষয় হচ্ছে আমাদের বানানোর উপর যে বইটা আছে, এই বইটা সবাই আমি পোস্ট দেওয়ার সাথে সাথে অর্ডার করে রাখবেন। বইটা কিন্তু আমরা বাহিরে পাঠাই না, এটা শুধু আমাদের স্টুডেন্টদের জন্য। আহ অল্প কিছু বই স্টকে আছে, সবাই অর্ডার দিয়ে এই বইগুলো ইয়ে করবেন, দেন নেক্সট এডিশন আসবে। তো যদি দেরি করেন তাহলে হচ্ছে হয়তো বইটা নেক্সট এডিশনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তো যাতে বইটা আপনারা সবাই নিয়ে নেবেন, দেখতে পাচ্ছেন খুব চমৎকার বই, এটা নিয়ে নেবেন, এই বইটা আপনারা নেবেন। আর যারা ক্লাস করতেছেন নিয়মিত ক্লাস করবেন অবশ্যই। আর আমাদের ক্লাসগুলো পিডিএফ গুলো কারোর সাথে শেয়ার করবেন না, বাট আপনার লেখা হ্যান্ড নোট আপনি সবার সাথে শেয়ার করতে পারেন, এটাতে কোনো কারো কোনো অসুবিধা নাই। ওকে, তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম ক্লাসে অনেক ভালো লেগেছে সবার কাছে, খুবই চমৎকার যে সবাই মোটামুটি আমাদের প্রথম ক্লাসের যে ব্যাপারটা সেটা বুঝতে পেরেছেন। আমি যদি একটু একটু করে আপনাদেরকে যদি একটু কমেন্ট গুলো একটু ইয়ে করে দেখাই, তাহলে দেখবো যে সবাই মোটামুটি ক্লিয়ার 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 এন্ড দারুণ ভাবে সবাই জিনিসগুলো বুঝতে পেরেছেন। এটা আসলে খুবই ভালো লাগার একটা বিষয় যে আহ আপনারা এত সুন্দর করে জিনিসগুলো সব প্রত্যেকটা জিনিস ধরতে পারছেন, এটা আসলে খুব মানে মজার ব্যাপার। ওকে, যে দেখেন অনেক ভালো ভালো কমেন্ট। ঠিক আছে, অসাধারণ লাগছে, ক্লাস খুব ভালো, খুব ভালো। ওকে, ঠিক আছে। আর বইয়ের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আমরা বইয়ের ব্যাপারটা আপনাদেরকে বলে দিব। আপনার বলে দিলে দেন হচ্ছে তখন নিয়েন, যে আসলে বইটা হয়তো কুরিয়ার চার্জ সহ 160 টাকা বইয়ের দাম, হয়তো আরো 40 টাকা আপনাকে দেওয়া লাগতে পারে কুরিয়ার চার্জের জন্য, এছাড়া আর কিছু না। ঠিক আছে, তো যাই হোক, আমার উপর ভরসা রেখেছেন এবং আম, আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো, সবচেয়ে মানে নিজের সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে পড়ানোর জন্য। আর দ্বিতীয় হচ্ছে, আপনারা যারা রয়েছেন তারা হচ্ছে আরেকটা ইয়ে করবেন, সেটা হচ্ছে আপনারা অবশ্যই নিয়মিত ক্লাস করবেন। আর আমার প্রায় সময় ঢাকার বাইরে ক্লাস থাকে, এই জন্য হয়তো আমি ঢাকার বাইরে ক্লাস থাকলে তখন তার নিতে পারবো না, ক্লাসগুলো নিতে পারবো না। আগে একটা সময় ছিল যখন হোয়াইট বোর্ডে ক্লাস নিতাম, তখন আমি ঢাকার বাইরে যেতে স্ট্যান্ড মোবাইল নিয়ে যেতাম। বাট এখন তো ক্যামেরাতে ক্লাস হয়, ডিএসএলআর ক্যামেরা, দেন হচ্ছে খুব হাইলি আপনাদের ইয়ে থাকে, তারপর হচ্ছে আপনাদের ইয়ে থাকে হচ্ছে স্মার্ট বোর্ডে ক্লাস হয়। তো ঢাকার বাইরে তো সম্ভব না। মাঝে মধ্যে আমার ঢাকার বাইরে ক্লাস থাকলে হয়তো 2-1 দিন আপনাদের টানা 2-3 দিন হয়তো ক্লাস অফ থাকতে পারে, এরকম হয়, মাঝে মধ্যে হতেও পারে। তো সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে আপনাদেরকে পড়াবো, যেটা আমার পূর্বের ব্যাচ গুলোতে দিয়েছে ইনশাল্লাহ, এটাতেও সেটা অব্যাহত থাকবে। তো সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।